একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনায় বসেছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ থেকে নির্বাসিত একজন সাংবাদিক নামধারী ইলিয়াস হোসেন, যিনি একজন জঙ্গি উস্কানিদাতা এবং কঠোর ভারত বিদ্বেষী। তার উপস্থাপনায় গত দুদিন আগে ৭৫-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যাকারী মেজর ডালিমকে নিয়ে একটি ভিডিও বার্তা তৈরি করেছেন, যেখানে আমরা দেখেছি সম্পূর্ণ অসত্য, মিথ্যা এবং উস্কানিমূলক বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। এবং তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, ৭১কে যারা ধারণ এবং লালন করে, তাদের মধ্যে একটি ক্ষোভ তৈরি হয়েছে। আজকে আমরা সেই বিষয়গুলোকে নিয়ে বিস্তারিত যতটা সম্ভব আলোচনা করব। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান। আমরা জনাব মেহেদী হাসানের সাথে বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদী ভাই, আপনি তো জেনেছেন যে, অবশ্যই ভিডিওটি দেখেছেন, ইলিয়াস হোসেন তার যে লাইভ ভিডিওতে ৭৫-এর 15ই আগস্টে একজন হত্যাকারী মেজর ডালিমকে নিয়ে কিছু মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে তিনি কিছু আলোচনা করেছেন, যাহা 19৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে, যারা লালন করে, তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। বিশেষ করে আমরা যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছি, আমাদের জন্য বিষয়টি অত্যন্ত হৃদয়স্পর্শী এবং রক্তক্ষরণের বিষয়। তো আমি আপনার কাছে জানতে চাইব যে আসলে যে ইলিয়াস হোসেন, উনি বিগত দিনে যাহা করেছেন এবং সম্প্রতি সময়েও যা করে আসছেন, এ বিষয়ে একটু আমরা আলোচনার শুরুতেই আপনার কাছে জানতে চাইব ইলিয়াস হোসেন সম্পর্কে বলেন। ধন্যবাদ। আহসান হাবিব, বীর মুক্তিযোদ্ধার সন্তান, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট। স্বাধীনতার 53 বছর পরে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে বা যে ঘটনার অবতারণা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আপনি যে জনৈক সাংবাদিকের কথা বলেছেন, আমি আপনার বক্তব্যের সাথে মিলিয়ে দুটো বিষয় আপনি এই সাংবাদিকের উপস্থাপনার প্রথম এবং শেষের দুটো বিষয় আপনাকে উল্লেখ করলে আপনি বুঝতে পারবেন। উনি শেষের দিকে যে বাক্যটি এরকম ভাবে উপস্থাপন করেছেন যে বাংলাদেশের মানুষ পাকিস্তানকে কত ভালোবাসে আর ভারতকে কত ঘৃণা করে, একটু ওনার বর্ণনার মধ্যে আপনারা দেখতে পারবেন ভিডিওটা যখন দেখবেন। তা এই বিষয়টা, এবং উনি সেটা এমন পুলকিত চিত্তে উপস্থাপন করছে যেটা দেখে মনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে উপস্থাপক পূর্ব পাকিস্তানের নাগরিক, সে বাংলাদেশের নাগরিক না। এটা বিষয়টা সেরকম। আর তাছাড়াও উনি উপস্থাপক শুরুতে যে বিষয়টা দিয়ে শুরু করেছিলেন, মেজর ডালিম, আপনারা জানেন, আমরাও জানি যে উনি আত্মস্বীকৃত খুনি, এবং সেই খুনটা উনি কাকে করেছেন? বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের যে সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করেছেন। উনি, আপনারা জানেন যে এটা দালিল ভাবে আছে যে উনি আত্মস্বীকৃত, সেই উনি উনাকে বলেছেন যে আপনি দেশের সূর্য সন্তান এবং আপনি ৭৫ সালে যে স্বাধীনতা করে এনে দিয়েছিলেন, এটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। মানে আপনি একটি পুণ্যের কাজ করেছেন। ৭৫ সালে স্বাধীনতা এনেছেন, অর্থাৎ বঙ্গবন্ধু মানে জাতির পিতাকে, একটি জাতির পিতাকে মানে একটা রাষ্ট্রের ফাউন্ডার ফাদারকে হত্যা করেছেন, ফাউন্ডার প্রেসিডেন্টকে হত্যা করেছেন। তার পরবর্তীতে অন্য ধারাবাহিকতা আপনারা জানেন যে সেই রাষ্ট্রের উপরাষ্ট্রপতি শহীদুল ইসলাম শেখ হত্যা করা হয়েছে, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে হত্যা করা হয়েছে এই ৭৫ আগস্টের পরপরই, কিন্তু আপনাদের নভেম্বরের ভেতরে। এবং মন্ত্রী সভায় যে 2জন মন্ত্রীকে হত্যা করা হয়েছে। আমি ওই বিষয়টা যাওয়ার আগে যে বিষয়টা বলছি, নিঃসন্দেহে এখানে যে বিষয়টা আসছে যে পাকিস্তানের পক্ষে যারা আছে তারা অবশ্যই বাংলাদেশকে অপছন্দ করবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে তাদের সহ্য হবে না বা তারা সেটাকে গ্রহণ করবে না। পাকিস্তানের বিপক্ষে যারা থাকছে, সে ভারত হোক বা পৃথিবীর অন্য যারাই হোক, তারা স্বাভাবিকভাবে পাকিস্তানের যারা পক্ষে তারা তাদের বিরুদ্ধে থাকবে।
আচ্ছা, আমরা ওই আলোচনার মধ্যে একটা বিষয় দেখেছি যে আমরা যেটা একটা মীমাংসিত বিষয় জানি যে 25শে মার্চ কাল রাত্রে বাংলাদেশের ইতিহাসে মানে বিশ্ব ইতিহাসে একটি নির্মমতম হত্যাযজ্ঞ ঘটেছিল। ইভেন 25শে মার্চের মানে শেষ রাতে অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সেই ঘোষণা মানুষ ওয়্যারলেসে শুনেছেন। এবং আমরা বিশেষ করে একটি বিষয় আলোকপাত করব, সেটা হলো ওই সময়ে ভুট্টো বাংলাদেশে উপস্থিত ছিলেন। তার একটি বইয়ের মধ্যে, যে বইটির নাম হলো ফ্রম পাকিস্তান টু বাংলাদেশ, সেখানে তিনি উল্লেখ করেছেন যে 25শে মার্চের মধ্যরাতে আমি শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনেছি। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বাধীনতার ঘোষণা, এই বিষয়টি কিন্তু ইতিহাসের একটি মীমাংসিত বিষয়। তারপরে সেই মীমাংসিত বিষয়টিকে নিয়ে আমাদের এই বাংলাদেশে বারবার সেটাকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন আলোচনা, বিভিন্ন সমালোচনা হচ্ছে এবং সেখানে বারবার জিয়াউর রহমানকে টেনে আনছে। তো জনাব মেহেদী হাসান, আমি আপনার কাছে এর একটু বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। এটা আপনার এই কথার মধ্যে যেটা পরিষ্কার, ডালিম উনি 71 সালে যে বিষয়টা বলেছেন, তখন তৎকালীন সময় উনি একজন অত্যন্ত ছোট মানের পাকিস্তানের অফিসার ছিলেন। আর বিশেষ করে পাকিস্তানের অবস্থান করেছেন। হ্যাঁ, উনি তখন পাকিস্তানে ছিলেন। সুতরাং একটা দেশের সেনাবাহিনীর একজন ছোট্ট কোথায় কি শুনবে না শুনবে এটা তার জন্য, তাকে শোনানোর জন্য ঘোষণা তো না। এটা বাঙালির জাতীয়তাবাদী নেতা শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছেন। তার লেভেলের যারা শোনার তারা শুনেছেন এবং সেটা দলিলও আছে, আপনারা জানেন। তবে ডালিম একটি বিষয়, একটা অনেক কিছু সত্য তথ্য উপস্থাপন করেছেন, সেটা হচ্ছে, আমরা সেদিকে পরে যাচ্ছি, আমরা আগে আসি। আমি 25শে মার্চটা নিয়েই বলছি। উনি কিন্তু ওনার আলোচনার মধ্যে বলেছেন যে 25শে মার্চ, উনি 25 আর 26 দুটা থেকে বলছেন যে এইখানে রাত্রে লক্ষ লক্ষ নারী, পুরুষ, সাধারণ জনতার ছাত্রদেরকে পাকিস্তানিরা হত্যা করেছে। এটা উনি, এই সত্যটা উনি স্বীকার করেছেন। কিন্তু উনি 25শে মার্চ দিবাগত রাত্রে, জানেন যে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী রাত 12টার পরেই পরবর্তী দিনটা পরে 26 তারিখ, সেই প্রথম প্রহরে 26 তারিখের অর্থাৎ 26শে মার্চ বাঙালি জাতির যে অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান উনি যে ঘোষণাটা দিয়েছেন, উনি সেটা শোনেননি, নাও শুনতে পারেন, যেহেতু ওনাদের ওইভাবে তার অ্যারেঞ্জমেন্ট ছিল না। হ্যাঁ, তবে উনি 27 তারিখ পরবর্তীতে জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান যে ঘোষণাটা দিয়েছেন উনি সেটা শুনেছে। কিন্তু এখানে উনি যে বিষয়টা বলেছেন যে জিয়াউর রহমান প্রথমে নিজেকেই মানে করে রাষ্ট্রের স্থপতি হিসাবে ঘোষণা দিয়েছিলেন, পরে ভারতের চাপে জিয়াউর রহমান আবার করেছেন কি, বা মানে শেখ মুজিবুর রহমান, এটা বলে, এটা ওনার বক্তব্যে 27 তারিখে। হ্যাঁ, তাই এটা বিশেষ ওনার বক্তব্যগুলো আমার কাছে হাস্যকর মনে হয়েছে। কারণ একজন নতুন অফিসার, উনি ভারতের চাপে দিয়েছেন, এই দিয়েছেন, সেই দিয়েছেন, উনি সে কিছু জানেন। মনে হচ্ছে যে ওনাদের কাছে পরামর্শ ক্রমেই বা ওনাদের সকল সিদ্ধান্ত ভারতে কোথায় কি হচ্ছে ওনারা জানেন, এরকম একটা বিষয়। এ থেকে যে বোঝা যায় এতে একটা ইন্টেনশন। আমি আপনার পরবর্তী প্রশ্নে মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়ে আসার পরেই আমি আপনাদেরকে যে কথাটা বলতে চেয়েছিলাম, যদি আপনি মনে করেন তাহলে আমি 26 তারিখের বিষয়টার থেকে আমি কিছু কথা বলতে চাই। 26শে মার্চ আপনারা জানেন যে স্বাধীনতা, আপনি জানেন যে পাকিস্তানের তখন নেতা ছিলেন, উনিও শুনেছেন যে ঘোষণা হয়েছে, বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে। কিন্তু যুদ্ধ আমাদের, ওনার বক্তব্যের মধ্যে যে বিষয়গুলো নিয়ে এসছে যে 25শে মার্চের পরে কোনো নেতাদেরকে পাওয়া যায়নি, তারা পালিয়ে গিয়েছে, তারা যার যার চলে গেছে, আত্মগোপন করছে। বঙ্গবন্ধুকে বলেছে না, জিম্মায় মানে বলছেন যে তাদের সাথে নিখোঁজ, যেটা আর কি মানে সমঝোতার মাধ্যমে ডক্টর কামালকে নিয়ে। আসলে কি আপনারা, আমি একটু ইসলামিক দৃষ্টিতে একটা কথা বলতে চাই। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিলেন তারা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা ওই ধর্মাবলম্বী ছিলেন না? মুসলিম ধর্মাবলম্বী ছিলেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা 72 জন ওনার সাথে শাহাদাত বরণ করেছিলেন। আর ইয়াজিদের বাহিনীতে কত হাজার গ্রান্ড মুফতি ছিলেন,
কত হাজার কোরআনের হাফিজ হাফেজ ছিলেন, ছিলেন, হ্যাঁ। দুইটা মিলে বোধহয় 7,000-এর মতো। 7,000 মতো ছিলেন। তাহলে আপনি আল্লাহর যে প্রতিনিধি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরিদ্রকে আপনি হত্যা করছেন, আবার সেই হত্যার আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, আবার সেই হত্যা টিমের মধ্যে যারা হাফেজ বা মুফতি ছিলেন তারা নিজেদেরকে অনেক বড় মুসলিম বা আলেম দাবি করছেন। আসলে কি একসাথে দুইটা জিনিস যায়? না, এটা তো একটা হয় না। আচ্ছা, তো ঠিক তদ্রূপ মেজর ডালিমদের যে বিষয়গুলো, এইখানের এই টোটাল বিষয়টা 26শে মার্চের এটা উনি ইন্টার পাস করে এইচএসসি পাস করে তৎকালীন আমি ধরেন প্রথম ইয়ার ওখানে সম্ভবত এয়ারফোর্সে গিয়েছে, এয়ারফোর্সে প্রথম 1 বছর পরে উনি আবার সেনাবাহিনী। সেনাবাহিনীতে আসছেন। তা সাধারণভাবে ইন্টারমিডিয়েট পাস করে একটা ছেলে যখন যায় কমিশনে যায়, তারপর 2 বছর ট্রেনিং করেছেন, তার এটা জানার কথা না যে বাংলাদেশের রাজনৈতিক বিষয় কি। তবে পাকিস্তানের যে বিষয়গুলো হচ্ছে যে আমাদের যে যুদ্ধটা কিন্তু প্রথম থেকে যে শুরু হয়নি, তো যুদ্ধের প্রেক্ষাপটটা আসলো কিভাবে, কারণ এটা তো একটা রাষ্ট্র। সেই রাষ্ট্রের আপনারা এইখান থেকে যে জিনিসটা মেজর ডালিমেরও জানা উচিত, আর যদি উনি না জেনে এটা গোপন করে ভণ্ডামি বা দুষ্টুমি বা শয়তানি ইতরামিও বলতে পারেন, এটা হতে পারে অসভ্যতা, ইতিহাস বিকৃত, মানে এটা অসভ্যতা, বর্বরতা। কারণ পাকিস্তান তো এমনি করেই আপনার হঠাৎ করে যুদ্ধ ঘোষণা করলাম, পাকিস্তানের তো নিয়ম আছে, যদি আপনি ঘোষণা করেন সেই দেশের নিয়ম আছে যে রাষ্ট্রের ইয়ে করলে তার কোর্ট মার্শাল হতে পারে বিচারে, তখন তো এটা পাকিস্তানের অংশ, এটাই তো স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে পাকিস্তানের অংশ তখন কি হলো, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতে করতে পাকিস্তানের একটি রাজনৈতিক দল, যেটার নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা বলি সেটা হচ্ছে আওয়ামী লীগ। 70-এর নির্বাচনে এই আওয়ামী লীগ পূর্ব পশ্চিম, তার মানে পাকিস্তানে, আপনারা একটাই ধরবেন, পূর্ব আর পশ্চিম না, পাকিস্তান ইজ পাকিস্তান, পাকিস্তানের জাতীয় নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করল। আজকে আমরা যখন পূর্ব আর পাকিস্তান যেটাকে ভাগ করছি, সেদিক থেকে তখন কি হলো, তখন পাকিস্তানের যারা মানে ক্ষমতায় ছিলেন, সেই ক্ষমতার যে পার্টিটা ছিলেন তারা কিন্তু ঠকে গেলেন। সেই দল ঠকার পরে স্বাভাবিকভাবে যে দল সংখ্যাগরিষ্ঠ হয়েছেন তাকে সরকার গঠনে দিতে হবে। আর মজার ব্যাপার হচ্ছে যে এই যে দলটি সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছেন সেই দলটার নাম হচ্ছে আওয়ামী লীগ, এবং সেই দলটা পশ্চিম পাকিস্তানে একটাও সিট পায়নি, পূর্ব পাকিস্তানের সিট পেয়েছে। হ্যাঁ, পশ্চিম পাকিস্তানের যে দলটি সংখ্যাগরিষ্ঠ হয়েছে তারা আবার পূর্ব পাকিস্তানের 2টি আসন পেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ তাহলে সংখ্যাগরিষ্ঠ হলো কিভাবে? সিটের ভাগাভাগিতে 300টা সিটের মধ্যে আপনার পশ্চিম পাকিস্তানের যা ছিল পূর্ব পাকিস্তানের তার থেকে বেশি ছিল, আপনারা জানেন। তা সেই ক্ষেত্রে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ হলো এবং পরবর্তীতে আসনের ভিত্তিতে আরো 7টি আসন পেল, সংরক্ষিত নারী আসন। যাই হোক, আমরা সেই জায়গায় যাচ্ছি না। যে এখন স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে, কিন্তু তাকে না দিয়ে এই তাল বাহানা করার কারণে কি হইল, লাস্টলি বিভিন্ন মিটিং সিটিং হওয়ার পরে 25শে মার্চ রাত্রে যখন অ্যাটাক হলো, তখন তো আর আপনি বলতে পারবেন না যে আপনি রাষ্ট্রের নিয়ম ভেঙেছে। পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের বাহিনী যখন বাংলার উপরে, অর্থাৎ পূর্ব পাকিস্তানের উপরে, পাকিস্তানেরই একটি অংশ আমি মনে করি, তাদের উপরে অ্যাটাক করলো, তখন তারা কি করলো? তখন বঙ্গবন্ধু কিন্তু 26শে মার্চের প্রথম প্রহার, আপনারা দেখবেন যে 25শে মার্চ কখন অ্যাটাকটা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি পিলখানা। যাই হোক, সেই জায়গা থেকে তখন সরকার গঠন করলো, বা 25 তারিখ রাত্রে বঙ্গবন্ধুকে নিয়ে গেলেন। বঙ্গবন্ধু, এটা আপনারা আরো ভালো জানতে পারবেন যে তা সর্বশেষ বঙ্গবন্ধুর সঙ্গে 25শে মার্চে যে 3জন লোক দেখা হয়েছিলেন একসাথে, সেটা হচ্ছে আমাদের তাজউদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার আমিনুল ইসলাম এবং ওনার বন্ধু ডক্টর কামাল হোসেন। এখনো ব্যারিস্টার আমিনুল ইসলাম সাহেব আছেন, আপনারা কথা বললে আমার এই কথা সত্যতা পাবেন। প্রতিমধ্যে বঙ্গবন্ধুর সাথে ওনারা শেষ 3জন দেখা করার পরে ডক্টর কামাল হোসেন হয়তো বাড়ির বাসার থেকে বিদায় নেওয়া বা এরকম ওখান থেকে ওনারা করলেন, কিন্তু কামাল হোসেন আর যেতে পারলেন না। তাজউদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার আমিনুল ইসলাম ওনারা পরবর্তীতে নিগঞ্জ দিয়ে অনেক, এটা আমরা সবাই জানি, এবং তার আমিনুল ইসলাম সাহেবের কাছে আরো ভালো জানতে পারবেন। ওনারা ভারতে গেলেন,
26শে মার্চ গেলেন, 27শে মার্চ, মানে মার্চ মাস চলে গেলেন, এপ্রিল মাসে সরকার গঠন হলো। এখন প্রশ্ন হচ্ছে উনি ইসে থাকে বা সাংবাদিক ছেলেটা, ওর নামটা কি, অর্বাচীন ইলিয়াস, ওকে জিজ্ঞাসা করবেন, আপনিও যেহেতু একজন সাংবাদিক, যে পৃথিবীতে এরকম ডিক্লারেশন দিয়ে কয়টি রাষ্ট্র যুদ্ধ করে স্বাধীন হয়েছে? না, আমার মনে হয় নাই। আচ্ছা, আরেকটি রাষ্ট্র আছে, সেটা ওকে জিজ্ঞেস করতে, ও যেখানে আছে সেখানেই আছে, সেই রাষ্ট্রটা সেই মহাদেশেই আছে। হ্যাঁ, সেদিক থেকে ঠিক আছে, আমেরিকার। এখন ঘটনা হলো যে তাহলে সরকার গঠন হলো নিয়ম অনুযায়ী, সেই সরকারের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেন শেখ মুজিবুর রহমান। উনার অবর্তমানে যেহেতু উনাকে 25শে মার্চ রাত্রে ওনাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, গ্রেপ্তার করে নেওয়া হয়েছে, ওটাও 26শে মার্চেই পড়ে, কারণ ওটা 25শে। আমরা তাহলে একটু এই প্রসঙ্গে একটু আসি যে 25শে মার্চে রাত বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করলো। এই যে গ্রেপ্তারটা করে, মানে ওনাকে কিন্তু বিভিন্ন নেতারা বারবার বলেছিলেন যে আপনি এখান থেকে সরে যান বা পালিয়ে যান। উনি যাননি, উনি ধানমন্ডি 32 নম্বরের বাড়িতেই রয়ে গেলেন এবং সেখানেই তিনি পাকিস্তান আর্মি দ্বারা অ্যারেস্ট হলেন। এখন এই যে উনি ওখানে থেকে অ্যারেস্টটা হলেন, এই বিষয়টা কেন হলেন? উনি কি সরে যেতে পারতেন? না সরে গেলে সেখানে কি ঘটতো, এই বিষয়টা এটা হচ্ছে, এটা নানাভাবে নানাজন বলেন, তবে এটা ওনার রাজনৈতিক দূরদর্শিতা। কারণ বাংলাদেশের, পূর্ব পাকিস্তানের বলি বা বাংলাদেশের বলি, টোটাল লিডিং এর একমাত্র ব্যক্তি, টপ ম্যান হচ্ছে মুজিবুর রহমান। তাই এখন দেখেন বাঙালিদের উপরে যেভাবে আক্রমণ হয়েছে 25শে মার্চে, ছাত্রদের, পুলিশদের, তাই না, তা সেই ক্ষেত্রে উনাকে না পেয়ে এটা তো আরো হত্যাযোগ্য বা আরো নৃশংস হতে পারত। এমন কিছু জেনেছিলাম যে ওনাকে যদি না পেত তাহলে এটা হতে পারতো, আরো বেশি সমস্যা তৈরি হবে। এখন কারণ হচ্ছে কি, এর আগে পাকিস্তানের যে সিদ্ধান্ত ছিল, আইয়ুব খান সাহেব, উনি পরবর্তীতে কিন্তু হস্তান্তর করেছেন, ওনার মাধ্যমে যেটা জানা যায় সেটা হচ্ছে যে পাকিস্তানের সিদ্ধান্ত ছিল মিট্টি চেহিন, মানে মাটি চাই, মানুষ। যাই হোক, বঙ্গবন্ধুর যে প্রজ্ঞা বা উনি সেই কাজটা করেছেন, ওনাকে নিয়েছেন, ওনাকে পেয়ে তা ওদের যে উদ্দেশ্য সেটা হাসিল হয়েছে। এখন এই হচ্ছে মুক্তিযুদ্ধের শুরুটা, কিন্তু যুদ্ধটা তখনও কিন্তু সরকার হয় নাই, বা বঙ্গবন্ধু তখন কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি না। 26শে মার্চ বা মার্চের পুরা মাস, এপ্রিল, এই সরকার হওয়ার আগ পর্যন্ত কিন্তু উনি রাষ্ট্রপতি না, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী না, কারণ আনুষ্ঠানিকতার দরকার আছে। যাই হোক, সেই সরকার গঠন হলেন, আপনারা জানেন। তারপরে একটি মুক্তি বাহিনী করা হলো বাংলাদেশে। যখন সরকার গঠন হলো, এই প্রশ্নটা কেন আসছে, তখন কি বাংলাদেশের কোন সেনাবাহিনী ছিল না, পুলিশ বাহিনী ছিল? বাংলাদেশের একটা বাহিনী গঠন করা হয়েছিল, নাম দেওয়া হয়েছিল, যেটার নাম হয়েছিল মুক্তি বাহিনী বা মুক্তি ফৌজ বলতে পারেন আপনারা, যেটা প্রধান করা হয়েছিল একজন MNA, যেনার নাম হচ্ছে আতাউল গনি উসমানী। এখানে আমরা অনেক সময় একটা মিথ্যা তথ্য উপস্থাপন করি, জেনারেল বলি। আতাউল গনি উনি জেনারেল ছিলেন না, উনি লেফটেন্যান্ট কর্নেল। না, জেনারেল বাংলাদেশে কোন জেনারেল পদ ছিল না তখন। না, এটা আপনি কিভাবে যুদ্ধ পরবর্তীতে হবে? জেনারেল না, ওনার পদই তো, বাংলাদেশে কোনো সেনাবাহিনী নাই। বাংলাদেশের বঙ্গবন্ধুতে তখন না, উনি তো জনপ্রতিনিধি, উনি তো আর্মির পার্সনও না। দেশ স্বাধীন হওয়ার পরে যিনি প্রথম সেনাপ্রধান হয়েছেন তিনি হচ্ছেন কাজী মোহাম্মদ শফিউল্লাহ, KM শফিউল্লাহ, যেটা উনি তখন মেজর ছিলেন। তার মানে বাংলাদেশের সেনাবাহিনীতে যারা ছিলেন তারা সকলেই তো পাকিস্তান আর্মির রিক্রুট। যখন তারা যারা রিভোল্ট করে পাকিস্তান বা এই দেশের মধ্যে যারা ছিলেন, তারা অনেক পাকিস্তান বাহিনীর সাথে বিট্রে করা বলে পাকিস্তান আর্মির ভাষায়, তারা বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছেন। কিন্তু অনেকে আছে যুদ্ধ করে নাই, যেন আপনারা জানবেন যে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছে। যেমন প্রাণ গ্রুপের মেজর জেনারেল আমজাদ সাহেব ছিলেন, উনি আমজাদ সাহেব কিন্তু বাংলাদেশের ছেলে, পূর্ব পাকিস্তানের ছেলে। এই মাটিতেই সে পাকিস্তান বাহিনীর সদস্য হিসেবে চাকরি করেছিলেন এবং শেষে তার বাহিনীর সদস্য হিসেবে সে দায়িত্ব পালন করেছে, কিন্তু বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে নাই। আরেকজন আপনারা জানবেন, নড়াইলের MP হয়েছিল বাকের, কর্নেল বাকের নাকি ব্রিগেডিয়ার বাকের। সে বাকের কিন্তু পরবর্তীতে মুক্তিযোদ্ধা হয়েছিল, স্টুপিড। কারণ সে মুক্তিযোদ্ধা হয় কিভাবে? সে পাকিস্তানের আর্মিতে ছিল এবং যশোর এলাকায় চাকরি ছিল এবং যুদ্ধ করেছে, এবং পাকিস্তানের আর্মি তার হায়ার অথরিটির নির্দেশে ওই এলাকায় সে অত্যাচার করেছে। ওকে সে তার আর্মি অফিসে সে মুক্তিযোদ্ধা হতে পারে। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনার কাছে আসতে চাচ্ছি, সেটা হলো যে ওরা ওদের আলোচনায় ইলিয়াস হোসেন এবং
মেজর ডালিল, তাদের যে আলোচনা হয়েছিল সেখানে তারা স্পষ্ট বলছিলেন যে ৭১-এর যুদ্ধটা হয়েছিল পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা ইন্দো প্যাসিফিক একটা সিস্টেম, মানে ইন্দো পাকিস্তান যুদ্ধ। এখন এই জায়গাটায় যে বিষয়টা হচ্ছে, তাহলে আপনার যুদ্ধটার মূল যুদ্ধটা শুরু হলো কিভাবে আনুষ্ঠানিকভাবে বা মানে একটা বৈধ প্রক্রিয়া, সেটা হচ্ছে যে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ পার্টিকে, বাঙালিদের অধ্যুষিত অঞ্চলের যে দলটি আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও সরকার গঠন করতে না দেওয়ার কারণে তারপরে বিভিন্ন আলোচনা প্রহসন হয়েছে। পরবর্তীতে পাকিস্তান বাহিনী যখন বাঙালিদের, নিরীহ বাঙালিদের উপর অ্যাটাক করেছে, তখন তারপরে বঙ্গবন্ধু তখন ঘোষণা দিয়েছেন এবং পরবর্তীতে এপ্রিল মাসে সরকার গঠন হয়েছে। এই পর্যায়ক্রমে আপনারা জানেন এই সরকার না, এর মধ্যে একটু জানা দরকার, সরকারগুলো গঠন, সরকারটা গঠন করলো কারা? কোন ভারতীয় সরকার গঠন করেছে না পাকিস্তানিরা করেছে? করে হচ্ছে হ্যাঁ, তৎকালীন আপনি পাকিস্তানি বলতে পারেন, কারণ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য যারা নির্বাচিত হয়েছিলেন তারা তখন সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করেছে এবং মুক্তিযুদ্ধটা পরিচালিত করেছে। এইখানে আপনার সাথে এই আপনার প্রশ্নের সাথে রিলেটেড পূর্বের একটা হিন্স আপনাকে দিয়ে বলি। আমি যদি 26শে মার্চ বঙ্গবন্ধুর এই ডিক্লিয়ারেশন আমার হচ্ছে স্বাধীনতা, আমাদের স্বাধীনতা দিবস হিসেবে আমরা এই করি, তো যুদ্ধ তো চলছে এপ্রিলের পর থেকে বা 26শে, আপনাদের 19শে মার্চেও তো গাজীপুরেই হয়েছে, প্রথম প্রতিরোধ হয়েছে। এখানেও কিন্তু তৎকালীন অফিসার মানে মেজর শফিউল্লাহ আমাদের জন্য, উনি কিন্তু তখন তৎকালীন এই ইসের দায়িত্বে ছিলেন পাকিস্তান আর্মি, উনি কিন্তু তখন সহযোগিতা করেছেন। যাই হোক, তার মানে প্রথম 19শে মার্চ বাঙালি তো শুরু হয়ে গেছে 7ই মার্চের ভাষণের পরে। দুঃখের বিষয় হচ্ছে উনি 7ই মার্চের ভাষণটা শোনেন নাই, হয়তো বা কোনো রিমোট এরিয়া, আগে তার টয়লেট ছিল না, উনি কোন জায়গায় কোন ইসে ছিলেন আর্মি পাকিস্তানে আমি জানি না। উনি 7ই মার্চের মধ্যে স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের ঘোষণা, গেরিলা যুদ্ধ, টোটাল জিনিসটা দেওয়া, এভরিথিং দেওয়া আছে। 26শে মার্চেরটা শোনেন নাই। এখন উনি যদি না শুনেন, সেটা আসলে আমাদের কিছু করার নেই। আমরা ইতিহাস থেকে জেনেছি বা আমরা বিভিন্ন পর্যালোচনা জেনেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সর্বশেষ পর্যন্ত তিনি চান নাই যে পাকিস্তানের সাথে মানে আমরা ভাগ হয়ে যায়। আমার মনে হয় তিনি সর্বশেষ পর্যন্ত চাননি। যখন দেখলেন যে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের উপরে ক্রমান্বয়ে তারা বিভিন্ন ভাবে মানে শাসন পীড়ন চালাচ্ছে, পরবর্তীতে উনি মনে হয় সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাদের একটা কিছু করা দরকার। এখন মনে হচ্ছে যে স্বাধীনতা স্বাধীন। আপনাদের একটু কথা বলি, কিছু একটা ওই যে কয়েকদিন আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বোধহয় বলেছেন বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া হয়, কথা আপনারা দেখেছেন প্রচার মাধ্যমে। আমি একটু খুব পরিষ্কার ভাবে বলতে পারি, বাংলাদেশ বা বাংলা কখনো পাকিস্তানের হারিয়ে যাওয়া ভাই না। পাকিস্তানের হারিয়ে যাওয়া ভাই হচ্ছে ভারত, বা ভারতের হারিয়ে যাওয়া ভাই পাকিস্তান। তারপরে হারিয়ে যাওয়া ভাইটাও হয় না, কারণ পাকিস্তানকে আপনারা মনে করেন যে এটা অবৈধ, কারণ কি ভারতের টোটাল যে ভারত, আপনি বাংলার নামটা ছিল, কোথাও পাকিস্তানের নাম ছিল না। আপনি স্টেট গুলো দেখবেন, তার মানে হচ্ছে এইগুলো হচ্ছে একটা মানে কি বলে অবৈধ জন্ম। অবৈধ কিভাবে, কি কারণে পাকিস্তান হলো, এগুলো তো নতুন প্রজন্মের কাছে আমরা ভারতবর্ষ ছিল, এই টোটালটাই ভারতের আমরা হচ্ছি। হ্যাঁ, ভারতের ইতিহাস ঐতিহ্যতে অনেক সমৃদ্ধ হচ্ছে বাংলা। পাকিস্তান বলে কোনো শব্দই ছিল না। আপনারা জানেন যে ওখানে যে কয়টা প্রদেশ আছে, এখন ভাগ হইল কি নিয়ে? ভাগ করা হইল, দুটো রাষ্ট্র বানানো হইল। ঠিক সমসাময়িক সময় দেখবেন যে একটা মুসলিম রাষ্ট্র বানানোর জন্য একটা কাজ করা হইল, আর একটা হচ্ছে ইহুদি রাষ্ট্র করা হইল। ইসরায়েল কত সালে তৈরি হলো? 47-এর আগে, পরে কত পরে? এটা পৃথিবীর একটা পলিটিক্যাল বিষয়, কারণ ওইখানে একটা ইহুদি রাষ্ট্রের জন্ম হবে, সৌদি আরব চাচ্ছে বা বিভিন্ন দেশে মিলায় একটা মুসলিম রাষ্ট্র হবে। সেই এটার মূল কারিকুলাম তৈরি করছে ব্রিটিশরা। ভারতকে ভাগ করে ফেললো, আর ভারতকে ভাগ করার পরে মুসলিম অধ্যুষিত জায়গা দিয়ে যদি জাতিভিত্তিক একটা রাষ্ট্র তৈরি হয়, তাহলে দিল্লি কেন পাকিস্তানের মধ্যে গেল না? ওখানে তো মুসলিম অধ্যুষিত। এই যে কিছু আমি বলবো যে এটা হচ্ছে একটা নোংরামি, এটা একটা ব্রিটিশদের একটা চাইলে, সেই চাইলে ভারতটা ভাগ হলো। তা ভারত ভাগ হয়ে তার বাংলার জন্ম হয় না, বাংলা তো আগেই ছিল, পাকিস্তানের জন্ম হয়েছে। ইভেন কি আপনার মজার বিষয় হচ্ছে, পাকিস্তানের কোন অঞ্চলের ভাষা কিন্তু উর্দু না, উর্দু কিন্তু ভারতেরই একটি ভাষা। উর্দু ভাষা তো হিন্দি ভাষার একটা, ভারতেরই একটা অঞ্চলের ভাষা।
পাকিস্তানের যে কয়টা প্রদেশ নিয়ে পাকিস্তান হয়েছে ওইদিকে দেখবেন, সেইখানে কোথাও কোনো তার ভাষা উঠতো না, ওদের প্রত্যেকের আলাদা আলাদা ভাষা আছে আঞ্চলিক। এখন ঘটনা হলো যে পাকিস্তানের সাথে আমাদেরকে দিয়ে দেওয়া হলো, কি করা হলো, পাকিস্তানকে নেতৃত্বের যে কোন্দল নেহেরু বা জিন্না ওনাদেরকে এখানে একটা বিষয় আছে, সেই হেতু জিন্নাকে ভারতের নেতৃত্বে না দিয়ে তাকে প্রয়োজনে একটা জাতিভিত্তিক রাষ্ট্র তৈরি করে দিয়ে সেই রাষ্ট্রের নেতা হিসেবে পাঠাই দিলেন। এইখানে মেজর ডালিমের একটি বক্তব্য আছে যে আমার বাবা, আমরা তো রাজনৈতিক আচ্ছা রাজনৈতিক বিষয় যদি হয়, ওনারা কি করলেন, সেই বিলেত থেকে জিন্নাকে নিয়ে আসছেন, সেই প্রক্রিয়ার মধ্যে ওনার বাবারাও ছিলেন। মজার ব্যাপার আছে এইখানেই আমি ওনার আলোচনাটাকে পজিটিভ দিকে নিয়েছি। এইখানে যে সত্যটা বেরিয়েছে, ওনার বাবারা মুসলিম একটা রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রের না একটা মুসলিম রাষ্ট্রের জন্য একটা মুসলিম নেতা তাকে বিলাত থেকে নিয়ে আসলেন। মুসলিম, হু ইজ দ্য ব্লাডি মুসলিম নেতা? সে হচ্ছে অগ্নিবর্ষক ব্রাহ্মণের পুত্র জিন্নাপুঞ্জা তার নাম, মুসলিম নাম 3 বার এডিট করে মুহাম্মদ আলী জিন্না করেছে। তার মানে তার মেজর ডালিম সাহেবের বাপদের যে জন্ম দিচ্ছে, যারা আনছে, সেই নেতাই তো ঠিক নাই। এখন আজকে ভারতের জন্ম, মানে ভারতের একজন ব্রাহ্মণ পুত্রকে মুসলমান সাজায় নেতা বানাচ্ছেন, আবার ভারতের বিরুদ্ধে কথা বলছেন। তার মানে আপনারা কারা আসলে? আপনারা কি আদৌ ভারত, সাধারণত পাকিস্তানেরও বন্ধু না? কারণ কি আপনি তো আপনার বাবার বিরুদ্ধে যাচ্ছেন, কারণ কি পাকিস্তান যারা বানাইছে তা তো ভারতের থেকে বানিয়েছে। যাই হোক, আমরা মূল প্রসঙ্গে আসি। তা এখন এই যুদ্ধটা তাহলে শুরু হলো পাকিস্তানের সাথে আমরা প্রথম যেই করলাম সেটা হলো, আমরা ভোটাভুটিতে জেতার পরে মুক্তিযুদ্ধের একটা বাহিনী তৈরি হলো। আপনারা জানেন যে আমাদেরকে সহযোগিতা করেছে মিত্র হিসাবে, সেই সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, রাশিয়া সহযোগিতা করেছে। পাকিস্তানের পক্ষে তখন আমেরিকা নিয়েছে, চীনও ছিল। চীন তখন এত ডেভেলপ ছিল না, তাই চীনের বিভিন্ন কারণে আমেরিকার সাথে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব সম্পর্ক টিকায় রাখার জন্য, বন্ধুত্বের সিদ্ধান্ত তখন বন্ধুত্ব সুরক্ষার জন্য, তখন কিন্তু চীন আমেরিকার সাথে সুসম্পর্ক রক্ষার জন্য পাকিস্তানের পক্ষ সে নিয়েছে। এটা হলো বাস্তবতা। এখন আমেরিকার সাথে চীনের বন্ধুত্ব নাই, কিন্তু তখন ছিল। তো যাই হোক, আমরা যে যুদ্ধটা গিয়েছি, এখন প্রশ্ন হচ্ছে যে মেজর ডালিম এই যুদ্ধ চলাকালীন সময় কবে আসলেন পাকিস্তান? এই প্রশ্নটা কি আপনাদের আসে না? অবশ্যই আসে। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার কয়েক মাস আগে, কিন্তু উনি যখন ভারতে ঢুকলেন, উনি তো এজ এ পাকিস্তান আর্মি অফিসার হিসেবে ঢুকছেন। এটা কিন্তু আমরা অনেকে জানি না। পাকিস্তান আর্মি অফিসার হিসেবে ঢুকছেন, এবং তখন উনাকে আসার পরে তো ওনাদেরকে রিসেপশন দেয় নাই। ইন্ডিয়ান আর্মি পাকিস্তান আর্মির একজন অফিসারকে, সে বাঙালি হোক আর যাই হোক, তাকে কি আদর করে নেবে? এবং তাদেরকে সেইভাবে কর্ডন করে নিছে। উনার বর্ণনা এমনটা ভাব যে ওনাকে ইন্দিরা গান্ধী রিসিভ করার টিম পাঠাইছেন। নো, সেইখানে যে বিষয়টা আছে, ভারতের ইন্টেলিজেন্সের কাছে আগে নিউজ ছিল যে পাকিস্তান একটা পৃথিবীর স্বীকৃত এবং একটা মানে স্টাবলিশ বাহিনী, সেখানে তারা যে ভারতের মধ্যে গোয়েন্দা গুপ্তচর পাঠাবে না এরকম তো পাকিস্তানের লোক তো পাঠাবে না, পাঠালে বাংলাদেশের লোকরাই পাঠাবে, এই বঙ্গে যারা আর্মিতে আছে। ভারতের কাছে একটা তথ্য ছিল যে পাকিস্তান থেকে এরকম কিছু অফিসার ভারতে আসছে। তারা যাই হোক, তা ঠিক সেই সন্দেহবশত কিন্তু ওনাদের এই যারা বঙ্গবন্ধুর হত্যার সাথে যারা জড়িত, এই সব ওনাদেরকে ওইভাবে ওনাদেরকে ডাউট করে ওনাদের ইন্টারোগেশন হয়েছে। এখানে কথা প্রসঙ্গিত একটা বিষয় আসছে যে ৭১ যুদ্ধ চলাকালীন সময় তারা যে কি আর্মির একটা করছিল না, ওই জায়গাটা আসতেছি। তারপরে আসার পরে ওনাদের ওখান থেকে দীর্ঘদিন ওনাকে ইন্টারোগেশন শেষ করার পরে, যেহেতু বাঙালি, ওনাদেরকে কোথায় দিবে? বাংলাদেশ হাই কমিশনে দিছে। যেহেতু বাঙালি ছেলে, হয়তো বলছে বা ওনার দেশপ্রেম জাগ্রত হতে পারে বা নাও হতে পারে, বা ওনার গুপ্তচর বৃত্তির জন্য আসতে পারে, যেহেতু পাকিস্তান বাহিনী প্রফেশনাল, ওনার পেশাদার অফিসার। তো সেই হিসেবে যাই হোক, সবকিছু তখন মুজিবনগর সরকারের কাছে বা মনে হয়েছে যে না, তারা দেশের প্রেম আছে, তো তাদেরকে ওখানে বিভিন্ন জায়গায় দাপ্তরিক বা বিভিন্ন কাজে লাগানো হয়েছে, মানে মুক্তিযুদ্ধের সাথে লাগানো হয়েছে। সেইটা উনি লাগানো তা আসছে কত পরে, মুক্তি বাহিনী গঠন হওয়া, সরকার গঠন হওয়া, মানে ওটা তো আসছে শেষের দিকে। এমন তো না যে এপ্রিল মাসে চলে আসছে, এটা আসা সম্ভব না। হ্যাঁ, অনেকেই আসছে যে প্রকৃতভাবে এখন এরকম যারা আসছে তারা অনেকেই দেশপ্রেমিকের পরিচয় রেখেছেন, আর অনেকেই ভারতের যে সন্দেহ ছিল যে পাকিস্তান গুপ্তচর পাঠিয়েছে, সেই প্রমাণটা আপনারা ৭৫-এর 15ই আগস্টে পেয়েছেন, যার মধ্যে সেই মেজর ডালিমরা তাদের সেই
পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করেছেন। এটা তো সেটা ক্লিয়ার। উনি ক্লিয়ার বলেছেন যে ওনারা কোরআন শপথ করে আচ্ছা, না এখন ওরা হচ্ছে উনি কিছু জিনিস বলেছেন যে ওনারা আসার পরে মনে হয়েছে এটা ইন্ডিয়া ওনাকে এই করেছে, ইন্ডিয়া ভারত মানে পাকিস্তানকে মানে মানে উনি মোটামুটি তার মানে বাংলাদেশ কি করে মানে ইন্ডিয়া যেটা করছেন পাকিস্তানের বিরুদ্ধে যাচ্ছে, তো এটা রাইট। শেখ মুজিব যেটা করছে বা তাজউদ্দিনরা যেটা করছে বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যাচ্ছে। এই জিনিসটা ওনাদের মধ্যে স্বাভাবিকভাবে তখন ওনারা মেনে নিতে পারেনি। তার মানে ক্লিয়ার ওনারা পাকিস্তানের পক্ষেই কাজ করেছেন, কিন্তু ওনাদের বন্য চোরাবত বা ওনাদেরকে এটা আপনি গুপ্তচর বৃত্তি বলতে পারেন, সেখানে এটা ওনার বক্তব্যে ক্লিয়ার হয়েছে। এই জিনিসগুলো আর এতদিন শুনতাম যে আওয়ামী লীগের লোকরা বলতে পারে করতো যে না এই সেই মিথ্যাচার, এখন এটা ক্লিয়ার ওটা ক্লিয়ার হয়েছে। আপনি দেখেন আমাদের 70-এর নির্বাচনের যে ওটাও পাকিস্তানের বিরুদ্ধে, কারণ পাকিস্তান ওইটি করে নাই। বাংলাদেশের মুক্তি বাহিনী গঠন হয়েছে, সরকার গঠন হয়েছে, সবই তো পাকিস্তানের বিরুদ্ধে, এটাই স্বাভাবিক। পাকিস্তানের সাথে থাকবেন, আমাদের সহযোগিতা যারা করছে তারা আমাদের বন্ধু, আর সেই বন্ধুদেরকে যারা পছন্দ করে না তারা কি, তারা আমাদের বন্ধু না। সুতরাং ভারত রাশিয়া আমাদেরকে সহযোগিতা, তারা আমাদের বন্ধু, আর সে আমাদের বন্ধুদেরকে যারা অপছন্দ করে মেজর ডালিমরা বা ইয়ে স্বাভাবিকভাবে এরা বাংলাদেশের বন্ধু না। আবার তদ্রুপ ভারত রাশিয়া বা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে তারা পাকিস্তানের বন্ধু না, তারা পাকিস্তানের শত্রু। এখন বাংলাদেশে পরিষ্কার হওয়া দরকার ছিল আগেই যে কে বাংলাদেশ চায়, কে চায় না, কে বন্ধু, কে শত্রু। আপনারা আমরা শত্রুকে চিনতে পারিনি, কারণ এখানে এক একজনের এক এক ধরনের রূপ আছে, বহুরূপী যেটাকে বলা হয়। এরা বিভিন্ন ভাবে সেজে আমাদের কাছে আসছে। এখন তার মানে হচ্ছে মুক্তিযুদ্ধে ওনাদের ভূমিকা নিয়ে এখন আপনাদের কি প্রশ্ন আসতে পারে না যে ওনারা পাকিস্তান থেকে আসলো, যুদ্ধের শেষ হওয়ার প্রায় কাছাকাছি সময়, বেশি দিনই হলো না, এসে বাংলাদেশ নিয়ে তো যুদ্ধের প্রক্রিয়া তো আর একদিনে হয় না। তাহলে আসার পরেই ওনাদের দেশ নিয়ে এত চিন্তা লাগলো, তাহলে এই পর্যন্ত যুদ্ধটা আসলো করতে। আর পাকিস্তান আর্মিতে যারা আছেন তারা কতজন লোক বাংলাদেশের মুক্তিযুদ্ধে জয়েন করেছেন। তার মানে এপ্রিল থেকে যদি আপনি মার্চ থেকে যে যুদ্ধটা শুরু হয়েছে, সেই যুদ্ধটাতে শুরু হলো, তাহলে এই যুদ্ধটা কারা করেছে? সাধারণ মানুষজন, কৃষক, শ্রমিক জনতা, ছাত্র জনতা, রাজনৈতিক নেতা কর্মী বিভিন্ন আছেন না, তারাই তো করেছে। তা সেই ক্ষেত্রে উনার বক্তব্যের মধ্যে এটা তো আপনার সামরিক যুদ্ধ হয় না, এটা তো একটা জনযুদ্ধ। উনি পাকিস্তান থেকে যদি সেই ডিসেম্বরের আগে মানে আপনার প্রায় শেষের 1 মাস আগে যান, তাহলে এই কয়েকদিনে বাংলাদেশে যুদ্ধ করছে কে? যুদ্ধ হয়েছে, যুদ্ধ কেউ না তো করছে, আমাদের কেউ না কিন্তু সহযোগিতা করছে। এখন এই সহযোগিতার ক্ষেত্রে ওনরা যে বক্তব্যটা দেয় কিছু বাজে তথ্য উপস্থাপন করে, কারণ বাংলাদেশকে একটা রাষ্ট্র হয়েছে, সেই রাষ্ট্রের শুধুমাত্র একটা ঠিকানাও নাই আমাদের, কারণ আরেকটা রাষ্ট্রে আমাদের কি বানানো হয়েছে, আমার সরকারের অফিস। আচ্ছা, সেই সরকারের সাথে তখন ভারত, যে সরকার যে রাষ্ট্রটা আমাদের ভারতের, তখন তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে মুক্তিযুদ্ধকালীন চুক্তি। যুদ্ধ কতদিন চলবে তার তো ঠিক নাই নাকি? সেই চুক্তিতে কি তারা 7 দফা কি দফা, সেই চুক্তির সাথে আছে যে এইভাবে এইভাবে আপনার দেশে আমি পাঠাবো, আপনার দেশের। কারণ যুদ্ধকালীন সময় আপনি কি করবেন? যুদ্ধকালীন সময় কি যে কোনো কেউ আপনাকে অ্যাটাক করতে পারবে, তখন কি ভারতের আর্মি বসে থাকবে? আপনার তো আর্মি নাই, আপনি তখন গঠন করতে পারেন নাই। আপনি আর এক জায়গায় করছেন, ট্রেনিং দিচ্ছেন, দেশের ভিতরে আসছে, সেক্টর করছেন, ওকে, যুদ্ধের জন্য প্রস্তুতি। কিন্তু ক্যান্টনমেন্ট কি আমাদের ছিল? যশোর ক্যান্টনমেন্ট আমাদের ছিল না, ঢাকা ক্যান্টনমেন্ট সব তো পাকিস্তানি আর্মির দখলে। তাহলে আমাদের এই মানুষগুলো যুদ্ধ করলো কিভাবে? পাকিস্তান থেকে যে সমস্ত আর্মিরা রিভোল্ট করলো, বাংলাদেশে যারা ছিলেন, শহীদুল্লাহ সাহেব বলেন, তারপরে আরো অনেকেই ছিলেন, তারপরে মেজর রফিক বীরুত্তম ছিলেন, তারপরে এই আপনি জানেন যারা আরো অনেকে হত্যা করা হয়েছে, সেক্টর কমান্ডার অনেকেই তো ছিলেন তখন এই দেশে, তারাই তো এখানে এই করছেন। জিয়াউর রহমান সাহেব তো এই দেশে ছিলেন, উনি তো পাকিস্তানের থেকে আসেন নাই। যুদ্ধকালীন সময় তো উনি এখানেই ছিলেন, চিটাগাং ওনার পোস্টিং ছিল। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে এই যে গোত্রটা উনরা যে আমার তো মনে হয় যে জিয়াউর রহমানকে মনে হয় যে যুদ্ধের মানে প্রাথমিক অবস্থানেই তাকে পাঠানো হয়েছে। না না, এটা আমরা না না, এটা আমরা না, এটা আমাদের অনেকের এখানে ঘটনা শিখতে এখানে পলিটিক্যালাইজ করা হয়, অনেক ইয়ে করা হয়। জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে মুক্তিযুদ্ধের আগেই ওনার পোস্টিং ছিল। এই পোস্টিং এ ওনার তখন পোস্টিং চিটাগাং, উনি তখন ছুটিতে ছিলেন। ছুটিতে ওনার পরিবার নিয়ে উনি ওনাদের বাড়ি যেখানে বা না না না, উনি তখন বগুড়া বা তখন রংপুর ওনার শ্বশুর বাড়ি ওখানে, যাই ওখানে ছিলেন। তাই এর মধ্যে যুদ্ধের যখন নিয়ে তখন খবর আসে
এটা অনেকে এই ইতিহাসটা আমরা সঠিকভাবে মূল্যায়ন করা, আজকে ইতিহাস সঠিকভাবে রচিত হয়নি বিধায় আজকে মেজর ডালিমরা এই জায়গায় সুযোগটা নিচ্ছে। আরেকটা বিষয় কিন্তু আমরা স্পষ্ট হয়েছি মেজর ডালিমের, আমি বলি তখন উনি ওনার পরিবার নিয়ে, উনি তখন একটা গাড়ি নিয়ে, উনি তখন অনেক সময় লাগতো, তো ওনার পরিবার নিয়ে উনি তখন মার্চ করে ঢাকাতে এসে সম্ভবত এই রাজাবাজার বা ইন্দিরা রোডে ওনার বড় বোনের যে মানে বেগম জিয়ার যে বোনের ওনার ওইখানে রেখে তখন উনি চিটাগাং যায়। আমি বলছিলাম যে ওই যে মেজর ডালিমের একটা বক্তব্য থেকে আমরা ক্লিয়ার হয়েছি, যেটা বিএনপি বা যে আপনার কি বলেন জিয়াউর রহমানের যে রাজনৈতিক সংগঠন, আমি শেষ করি প্লিজ, হ্যাঁ, যে সেখানে সবসময় তারা একটা বিষয় বলে আসছে যে ৭১-এর মুক্তিযুদ্ধটা পুরো নেতৃত্বেই ছিল জিয়াউর রহমান। তো আমরা কিন্তু মেজর ডালিমের এই বক্তব্য থেকে ক্লিয়ার হয়েছি যে ওনাকে কিন্তু সেখানে সাময়িক ১ নং সেক্টরের সাময়িক দায়িত্ব দেওয়ার পরে তারপরে তাকে সরিয়ে নেওয়া হয়েছে, সরিয়ে তাকে কিন্তু ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, ওই যে আপনি সেটা ঠিক আছে, উনি ওখানে কোনো একটা দায়িত্ব দেওয়া হয়, যাই ওটা ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে যে বাংলাদেশে যারা ছিলেন আর্মিতে, বাংলাদেশের লোকরাই তো ছিল, বাংলাদেশের তো ততক্ষণে দেশপ্রেমিক লোকরাই তো আপনার পাকিস্তানের সাথে বিট্রে করে জয়েন করেছে। তা তাদের কাছে কি তাদের তখন তো অনেক কিছু নখদর্প নেই, তা কোন জায়গায় কে কি করছেন এরকম হতে পারে। যেমন ভারতে যখন ডাউট হচ্ছে যে এরকম যারা আসতেছেন তারা পাকিস্তানের পক্ষে হয়ে আসতেছেন এরকম, যার কারণেই তো আপনার মেজর ডালিমের এইগুলো আটকানো হয়েছিল। তো আপনি যে লেফটেন্যান্ট অকালীন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, ওনাকে উনিও তো গ্রেফতার করা হয়েছে ওইভাবে না, ওটা তো লাস্টলি ইন্ডিয়া যখন ওই যুদ্ধ করে লাস্টের 14 ডিসেম্বর ওনাকে করা হয়, ওনাকে নিয়ে আসে, পরবর্তী দেশ স্বাধীনের পরে উনি বাংলাদেশে আসে। যাই হোক, আমরা যে জায়গাটা আসতে চাচ্ছি, তাহলে আমাদের প্রশ্ন কি দাঁড়ায় যে মুক্তিযুদ্ধের সময় ওনাদের ভূমিকা কি ছিল, ওনারা কোথায় যুদ্ধ করেছেন, কার নেতৃত্বে করেছেন, কি করেছেন, একটি জিনিস ওনারা পরিষ্কার করেছেন। তখন ওনাদের কাছে মনে হয়েছিল যে ওনাদের প্রিয় বন্ধু, ওনাদের প্রিয় মাতৃভূমি পাকিস্তানকে ভাঙছে ভারত, এবং ভারত বাংলাদেশকে দখল করার জন্যই করতেছে। এই জন্য ওনারা খুব কষ্টে কষ্টিত। সেই জন্য কি করেছে, একটি আপনার ওই যে সেনাবাহিনীর যে একটা মানে ওনারা একটা টিম যেটাকে বলা হয়, সেটা হলো আপনারা দেখবেন যে উনি বারবার সেনা পরিষদ গঠন করেছেন। সেনা পরিষদ গঠন করেছেন। সেই সেনা পরিষদে কারা ছিলেন? মুক্তিযুদ্ধে যারা লোক ছিলেন তারা একজন সেই সেনা পরিষদের সদস্য। প্রথম সূত্রপাতটা কোথা থেকে হয়েছে দেখেন, যারা পাকিস্তান থেকে চলে আসছে, আসার পরে তারা ওখানে আসছে, আসার পরে ওটা বলছেন ওনার বক্তব্যে যে জিয়াউর রহমান সাহেবকে পেয়েছেন, উনি কোরআনের শপথ নিয়েছেন, অমুক করেছেন, তমুক করেছেন, এখানে অনেক কিছু বলতে পারেন। কিন্তু দ্যাট মিনস হচ্ছে যে ভারতের গোয়েন্দা সংস্থার যে তার ছিল, মেসেজ ছিল, ওইটাই রাইট, যে পাকিস্তানের কিছু অফিসার এদেশে আসছে তারা, এবং তারা এই মিশন নিয়ে আসছে। সেই মিশনটা খাটাইছে যুদ্ধের মধ্যে, তারাই ওনার বক্তব্যে আসছে, কিন্তু উনি সঠিক নিউজটা না দিয়ে উনি একটু অন্যভাবে টুইস্টিং করছেন। ওনারা যে সেনা পরিষদ গঠন করেছেন, হোয়াট ইজ স্বাধীন দেশে আমার একটি দেশে যুদ্ধ চলতেছে, আমি যুদ্ধক্ষেত্রে যাব, সেখানে সেনা পরিষদ গঠন করতে হবে, আবার কোরআন শপথ দিতে হবে, আমি যুদ্ধ করবো, আমার দেশ নিয়ে ভাববো না, আমি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে ভাববো। না, তাদের তো ভাষা যে সেটা তারা এসে মেসেজ পাইলো যে এটা পাকিস্তান থেকে না, এদের না, ওনাদের বক্তব্যের মধ্যে কিন্তু ওটা আসে নাই। ওনার বক্তব্য আসছে যে বাংলাদেশটা এরকম হবে, বাংলাদেশে এরকম হবে, ওইরকম হবে, সেই দেশে কি হবে না হবে সেটা নিয়ে ওনারা এত বাংলা এটা হবে, তাহলে তো এটা এরকম হয়ে যাবে, তাহলে তো অঙ্গরাজ্য হয়ে যাবে। এটাই তারা মাথায়। এখন তার মানে কি, তারা পুরাপুরি পাকিস্তানের এজেন্ট হিসাবে এই মুক্তিযুদ্ধের সময় আসছিল। এটা উনার বক্তব্য আজকে উনি পরিষ্কার করে দিয়েছেন। এই জন্য মেজর ডালিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওনাদের ভণ্ডামি, ওনাদের প্রতারণা, ওনাদের যে কুচক্রী যে একটা মিশন, ষড়যন্ত্রের মিশন, সেটা উনি ওনার বক্তব্য পরিষ্কার করেছেন। আমি কিন্তু পজিটিভ সেক্ষেত্রে। এখন আমরা সর্বশেষে মানে মুক্তিযুদ্ধ নিয়ে বলতে চাই যে মুক্তিযুদ্ধের বিষয়টি কিন্তু পুরোপুরি মানে ইতিহাস বিধৃত, এবং এটা মানে কি বলে এটাকে আপনার এটা মীমাংসিত একটি বিষয়। এটাকে নিয়ে নতুন করে যে সমস্ত প্রপাগান্ডা গুলো হচ্ছে, এটা একটা বিভ্রান্তিমূলক বিষয়, এটাই স্বাভাবিক। তো আমি এখন পরবর্তী অংশে আসতে চাচ্ছি, যারা বেরিয়ে আসেন, সেটা হলো যে এখানে কথা প্রসঙ্গে এসেছে ৭৫-এর 15ই আগস্টের যে বিষয়টি, সেটা তারা ঘটাইছে, এবং সেটা তারা কেন ঘটাইলো, কি ঘটাইলো, এই বিষয়ে তারা কিছুটা বলেছে, তাদের ভাষা তারা বলেছে। আমরা এখানে কি বলতে পারি? আমাদের যে বিষয়টা ওনাকে প্রথম দেখেন, যেহেতু পাকিস্তানি মিশন ওনারা বাস্তবায়ন করতে চেয়েছেন, ওনারা কিন্তু ওই ৭ দফা চুক্তি নিয়ে মানুষের মধ্যে এটা কিন্তু আমাদেরকে মারাত্মক ভাবে এটা বুঝতে হবে আগে যে ষড়যন্ত্রটা কোথায়।
কারণ যুদ্ধ বিধ্বস্ত দেশ, আপনার এই দেশে অন্য কোনো কেউ আসতে না পারে এমন ব্যবসা বাণিজ্য, আপনার তো কিছুই নাই। তখন এই চুক্তিটা ভারতের সাথে করা হয় যুদ্ধকালীন সময়, এবং যুদ্ধ কতদিন চলবে সেটা তো কেউ জানতো না। সেই চুক্তিটাকে বলা হচ্ছে যে গোলামী চুক্তি, অমুক তমুক এসে গোলামী চুক্তি, এবং বলছে যে ভারতের কাছে, আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের সময় এত হাজার কোটি টাকার কি করেছে ভারত, জিনিসপত্র নিয়ে গেছে বা অমুক তমুক। আমরা পাকিস্তানের কাছে 11 লক্ষ কোটি টাকা পাই। তার তো কোনো মানুষ এই পর্যন্ত হয়। সেটা কি মিস্টার ডালিম বলেছে? এটা ওনার আব্বা তাকে পাকিস্তানের জন্য বলে নাই। তার পাকিস্তানের এজেন্ট, পাকিস্তানের মিশন। এখন বলেন, এখন ঘটনা হচ্ছে যে বিষয়গুলো উনি বলতেছে যে মানে নানাভাবে একটা অপপ্রচার চালাচ্ছে, কি কারণে, সেই প্রেক্ষাপটটা আগে আমাদের দরকার। তার আগে আমি আপনার প্রশ্নগুলোর উত্তর দিয়ে তারপরে আমি লাস্টে বলবো। আপনার প্রশ্ন কি বলেছিলেন? আমি বলেছিলাম যে 15 আগস্টের বিষয়টি। 15 আগস্টে আপনারা ওই যে বললেন যে 15 আগস্টে যে বিষয়টা আসার আগে এতদিন আপনারা জানতেন যে মেজর ডালিম এই কাজটা করছে। ওনার ওয়াইফ লেডিস ক্লাবে একটা বিয়ের প্রোগ্রামে গিয়েছিলেন, শেখ কামাল সেখানেই করছেন, তার ওয়াইফের সাথে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটছে। এগুলো হচ্ছে অপপ্রচার করে তখন শেখ মুজিব এবং তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার করে হেয় প্রতিপন্ন করা, এবং তারা কত বাজে বা সে কত খারাপ, এই সব বিষয় ইস্টাবলিশ করা হয়েছিল। ঠিক যেভাবে ইস্টাবলিশড করার চেষ্টা করা হয়েছিল আমার স্বাভাবিকভাবে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনদেরকে নিয়ে। আপনারা জানেন এটা কিন্তু অনেকে আমাদের দেশে 80 থেকে 90% মৌলবী যারা ধর্মজীবী, এরা মিথ্যা এবং এটা অ্যাভয়েড করে এবং এটা বলে না। যাই হোক, এই অপপ্রচারে কি হয়েছে, এখন যে জায়গাটা আসছে যে উনি এই জিনিসটা পরিষ্কার করে দিয়েছেন। তার মানে আজকে আমি নতুন প্রজন্ম সহ আমার সকলের কাছে বলতে চাই যে শেখ কামাল নিয়ে যে একটা মিথ্যাচার হয়েছিল এতদিন, এবং এটা দিয়ে যে মানুষকে বিভ্রান্ত করা হইলো, এর বিনিময়ে যে ক্ষতিটা হইলো, সেই ক্ষতি কি মেজর ডালিমরা পোষাতে পারবে না? এখন এখানে কিন্তু একটা বিষয় হাসান, আমরা কিন্তু ক্লিয়ার হয়েছে, যেমন ওই যে অপসাংবাদিকতার যে পৃষ্ঠপোষক ইলিয়াস, উনি কিন্তু বারবার ওই শেখ কামালের সেই বিষয়টাকে নিয়ে বারবার চেষ্টা করছিলেন বলার জন্য, কিন্তু মূলত কিন্তু ডালিম সাহেব কিন্তু তার সত্যটা সে প্রকাশ করেছে যে আসলে সেখানে শেখ কামালের কোনো হাত ছিল না বা তার কিছু ছিল না, সেখানে অন্য এক ব্যক্তির ছিল। তো যাই হোক, আমার সে বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমার কথা হলো যেটা যে আমরা মানে যে 15 আগস্ট সম্পর্কে তারা বিভ্রান্তিকর কিছু তথ্য দিয়েছে। মানে কি কারণে এখানে স্পষ্ট ওনার বক্তব্যের মধ্যে ওনার মনের অজান্তেই অনেক কথা বেরিয়েছে। ঘটনা হচ্ছে কি যে আপনারা জানেন যে সেনাবাহিনীতে বিভিন্নভাবে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন এই পাকিস্তানের এই রিপেট্রিয়ট আর্মিরা, মানে আসলে এরা দেশের প্রেমের যে বিষয়টা বলা হচ্ছে বারবার, এতদিনে কিন্তু একটা জিনিস পরিষ্কার, এবং মেজর ডালিম পরিষ্কার করেছেন যে ওনার বক্তব্যের মধ্যে উনি একটা জিনিস বলেছেন যে তারা যে দেশ চায় সেই দেশটা যদি করতে হয় তাহলে তো শেখ মুজিবকে রেখে সে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। সেই জন্য তারা রাষ্ট্রটাকে দখল করতে হবে, বা তারা যা যা করার দরকার 25 বছরের একটা মানে প্ল্যান করেছেন। এইখানে মানে আমি 71-এ বসেই প্ল্যানটা করেছেন, 71-এর বসেই 25 বছর তারা একটা প্ল্যান করেছেন। তা 71-এর পরে যদি 25 হয় তাহলে কত সাল হয়? 90, 95, 96। আপনি ডিউরেশনটা দেখেন। তাহলে এটা হত্যার পরে কিন্তু 21 বছর পরে আবার মুক্তিযুদ্ধের সপক্ষীয় বা সমমনা রাজনৈতিক দল, আওয়ামী লীগ বলেন বা বিষয় বলেন, সবাই আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে। ওনাদের টার্গেট কিন্তু ফিল হয়েছে যেভাবেই হোক, কারণ ওনাদের 25 বছরের টার্গেট। কিন্তু ছন্দপতন হয়ে গেছে কখন? 96-তে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না আসতো তাহলে ওনারা মোটামুটি আরো বেশ। আচ্ছা, কত প্রসঙ্গে আমি একটা বিষয়টা আনতে চাচ্ছি, সেটা হলো যে 75-এর 15 আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে আমরা সবসময় জেনে এসেছি, কিন্তু ডালিম তার বক্তব্যে বলেছে যে বিষয়টি হত্যাকাণ্ড না, এখানে একটি বিপ্লব হয়েছে, বিপ্লবে গোলাগুলি হয়েছে, গোলাগুলির মধ্যে তারা মারা গেছে। এটা আমি চরম ভাবে ওনার এই বক্তব্যকে আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। কারণ উনি একজন আত্মশিক্ষিত খুনি, সেহেতু খুনিরা সবসময় তার নিজের পক্ষে বলবে বা প্রত্যেকেই তার নিজের পক্ষ অবলম্বন করে। সে যেহেতু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে আত্মশিক্ষিত খুনি।
আপনাদের জ্ঞাতার্থে এটা কোনো ইতিহাস আছে কিনা যে ওইখানে কোনো আর্মি সদস্য আমি মারা গিয়েছিল আমি কিনা? একটু না যে বিষয়টা বলছি, কারণ উনি হচ্ছেন রাষ্ট্রের প্রধানের বাসভবন, সেখানে যদি গুলাগুলি হয় তাহলে তো হবে যারা ওইখানে গার্ডের সিকিউরিটি দায়িত্বে ছিলেন তাদের মধ্যে গ্রুপিং এর কারণে। আমি রাইট অর রং? হ্যাঁ, ঠিক আছে। তাহলে রাষ্ট্রপতি বা রাষ্ট্রের প্রধানের বাসায় সেনাবাহিনী অ্যাটাক করলো কিভাবে? এটা প্রি প্ল্যান ছিল, সেই প্ল্যান যেটা সেনাবাহিনী যখন অ্যাটাক করেছেন তখন ওনার ওখানে যারা দায়িত্বে ছিলেন আগেই তো তাদের, কারণ কি একটা জায়গায় ফোর্স দায়িত্বে থাকে কতজন? নির্দিষ্ট সংখ্যা। আর ওনারা যখন আপনারা জানেন ট্যাঙ্ক বা সাজোয়াদান বা শত শত লোক নিয়ে আসছে, তখন ওই অ্যাটাকে বঙ্গবন্ধুর বাড়িতে যারা ছিলেন তারাই মৃত্যুবরণ করবেন, তারাই হত্যার শিকার হবেন, নাকি যারা অ্যাটাক করেছে হাজার হাজার বড় বাহিনী তারা করবে? সুতরাং এটা পরিষ্কার হত্যাকাণ্ড, আর যে হত্যাকাণ্ডের মূল নায়কদের মধ্যে অন্যতম হচ্ছেন যেটা আমরা কিন্তু ওই যে ইলিয়াসের একটা বক্তব্য আমরা সেখানে দেখেছি যে প্রশ্ন করেছিল, সেখানে উনি বলেছে যে হ্যাঁ উনি বারবার বলছে যে এটা একটা গুলাগুলি, এটা হলো না 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 ক্রস ফায়ারের মধ্যে পড়ে গেছে, এটা দালিল বলছে। আর ইলিয়াস বলতেছে যে যে মানে তাকে সাধুবাদ জানাচ্ছে, তাকে সূর্য সন্তান মানাচ্ছে যে উনি 15 আগস্টে উনি একটা দেশকে স্বাধীন করেছেন, জীবন না স্বাধীন করে ওনার জীবনের সবচেয়ে একটা পুণ্যবান কাজ করেছেন। এখন ঘটনা হচ্ছে যে ইলিয়াস এবং ডালিম এদের জেনেটিক বা এদের তো এক রক্তধারা এক, সুতরাং এরা এদের মধ্যে এদের কথা এরা আনন্দ পাবে, এদের কথা এরা খুশি হবে, এটাই ঠিক। এখন যে বিষয়টা আসছে, আমি বর্তমান বিষয়ের সাথে 72 থেকে 75 ওই সময় একটা মিল আছে, সেইটা আমি আপনার কাছে পরে আসতে চাই। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে আপনি 75-এর অনেকগুলো বিষয় নিয়ে আসছে, 75-এর আগে 75 হওয়ার ক্লজ ওনার দেশটা ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে, একজন হিন্দু বা একজন অন্য মানুষ তার একটা কবিতা বা একটা গান সেটা বাংলাদেশের হবে আপনার জাতীয় সঙ্গীত হবে, পৃথিবীর বুকে এরকম কোথাও হয়েছে কিনা আমার জানা নাই, কেন কাজী নজরুল ইসলাম কি কমই নাকি? আমি মেজর ডালিমকে বলতে চাই যে কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ দুজনই তো ভারতের, তাহলে কেন আপনি একজনকে টানছেন আর একজনকে বকা দিচ্ছেন আর একজনকে করে টানছেন? আসলে আপনাদের উদ্দেশ্য কি? তার মানে যে ধর্মভিত্তিক যে রাষ্ট্রটা হয়েছিল সেই যে নোংরামি, যে নোংরা মানসিকতা ধর্মভিত্তিক, তাদের মধ্যে ধর্মীয় উগ্রতা বিরাজমান, আর সেই ধর্মীয় উগ্র গোষ্ঠীটাই পরিকল্পিতভাবে তারা তখন ছিল, তারা আর পাকিস্তান আর্মির একটা অংশ। এখন আপনারা যে ইলিয়াস রাউন্ডা যারা আছে তারা একটা অংশ। বঙ্গবন্ধুর আমলে আপনারা জানেন যে বাসন্তীকে সারি করে একটা রিপোর্ট হয়েছিল, অপসাংবাদিকতা সবসময় থাকে, ছিল, আছে, থাকবে। ইভেন কি মুক্তিযুদ্ধের সময় আপনারা জানেন যে বিদেশি যে বহুল সবচেয়ে বড় বড় গণমাধ্যম তারা কি করেছিল, বা বঙ্গবন্ধু শাসন আমলের সময় কি করেছিল, তারা প্রচার করতেন যে বাংলাদেশে হাজার হাজার লোক দুর্ভিক্ষে না খেয়ে মরতেছে, মানে শেখ মুজিব একটি ব্যর্থ রাষ্ট্র নায়ক। এটা বোঝানোর জন্য আপনারা দেখবেন যে ছোট ছোট গাড়ি আছে না ট্রাকের মতো, এর মধ্যে মশারি দিয়ে তার ভেতরে কলা গাছ দিয়ে এবং কাপড় দিয়ে পেঁচায়, এই ফোনে খালি দৌড়াদৌড়ি এবং ক্যামেরার ফ্রেম ওইটা ধরে খালি বা লাশ টানাটানি হচ্ছে। এগুলো সব একটা পরিকল্পিত বিষয়। এখন আমার কথা হচ্ছে যে ডালিম সাহেবের যে বিষয়টা, উনি হঠাৎ করে আবার 75-এর পরে উনি দেশে থাকতে পারলেন না। উনি তো দেশ বঙ্গবন্ধুকে হত্যা করে যে দেশ চেয়েছিলেন সেই দেশটা আমরা স্বাধীন করছি ইলিয়াসের ভাষায়, সেই দেশে উনি থাকতে পারলেন না কেন? প্রশ্ন আসে কি আসে না? তারপরে এখন ওনার যে বিভিন্ন বক্তব্য, এই মিথ্যা বক্তব্য দিয়ে উনি কাকে বা কাদেরকে খুশি করতে চাচ্ছেন? ওনার বক্তব্যের মধ্যে একবারও কি পাকিস্তানের শোষণ, শাসন, নিপীড়ন, নির্যাতনের কথা বলেছেন? সেটা বলে না, তবে একটা জায়গায় সে বলেছে 25শে মার্চ বাদে আর কোনো কিছু বলেছে? আচ্ছা, উনি জামাত, আল বদর, আল শামস, তখন জামাতের ছাত্র সংঘ, এখন যেটা ছাত্র শিবির নাম চেঞ্জ করে হয়েছে, এদের অপকর্মের বিরুদ্ধে কোনো কিছু বলেছে? ওনার টোটাল বক্তব্যের মধ্যে উনি কিছু বলেছেন?
হত্যা, ধর্ষণ, লুটতরাজ নানা বাজে যুদ্ধের সময় হয়েছে, উনি কিছু বলেছে? এবং পাকিস্তানের পক্ষে যারা বাঙালিদেরকে হত্যা করেছে সেই রাজাকারদের বিরুদ্ধে উনি কোনো কথা বলেনি। তার মানে কি? উনি বোঝাইতে চাচ্ছে যে আওয়ামী লীগ ভারতের দালাল, সবসময় তারা বুঝাতে চায়। কারণ এটা বললাম তো যে আওয়ামী লীগ ভারতের দালাল একটাই কারণে, আওয়ামী লীগ পাকিস্তানের নির্বাচনে জয়ী হওয়ার পরে ভারতের সাথে যুদ্ধ করছে, বাংলাদেশে মানে পাকিস্তানের সাথে আওয়ামী লীগ যুদ্ধ করছে। আওয়ামী লীগ যুদ্ধ করার পরে দেশটা স্বাধীন হয়েছে, ভারতের সহযোগিতা নিচ্ছে অন্যান্য দেশে, এই জন্য হচ্ছে ভারতের দালাল। এখন আমাদের যারা মুক্তিযুদ্ধকে মনে করি, যারা মুক্তিযুদ্ধকে পছন্দ করে না, তারা বলবে যে যারা মুক্তিযুদ্ধ পছন্দ করে বা মুক্তিযুদ্ধ গ্রহণ করে তারা ভারতের দালাল, আর যারা পছন্দ করে না তাদেরকে আমরা বলি পাকিস্তানের দালাল। সুতরাং প্রশ্ন হচ্ছে পরিষ্কার যে কে মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশের দালাল আর কে পাকিস্তানের দালাল। 53 বছর পরে পরিস্থিতি যে কোনো যেভাবেই হোক, যে জায়গায় দাঁড়িয়েছে এটা পরিষ্কার হওয়ার একটা সময় আসছে। আপনারা কিন্তু অনেকেই নেগেটিভ ভাবছেন, আমি কিন্তু আশাবাদী, কারণ এদের চরিত্র আমরা কিন্তু এতদিনে জানি না, এখন ক্লিয়ার হচ্ছে। সেই ক্ষেত্রে মেজর ঢালিকে কিন্তু বেশ একটা ধন্যবাদ দিতে হয়, যে তার কারণ হচ্ছে যে উনি অনেক অসত্য তথ্যের মধ্যেও অনেক সত্য বেরিয়ে এসেছে, মানে তার অজান্তেই বেরিয়ে এসেছে। এখন ঘটনা হচ্ছে যে আপনারা 75-এর বিষয়টি গেল, তারপরের বিষয় আমি এই প্রসঙ্গে নিয়ে আরেকটু কথা বলতে চাই। যেমন মেজর ডালিম তার কথা প্রসঙ্গে একটি কথা বলেছেন যে 75-এর মানে এটা ছিল একটা বিপ্লব, 75-এর একটি বিপ্লব ছিল, এরপরে 75-এর পরবর্তীতে 7ই নভেম্বর একটা বিপ্লব ছিল, এটা 75-এর প্রথম বিপ্লব, 7ই নভেম্বর দ্বিতীয় বিপ্লব, এবং এই 24-এ যেটা ঘটছে 5ই আগস্ট এটা তৃতীয় বিপ্লব। এখন তারা আবার চতুর্থ বিপ্লব, মানে তারা বলছে যে এখনো পূর্ণাঙ্গ স্বাধীনতা তারা পায়নি, তারা চতুর্থ আরেকটি বিপ্লবের অপেক্ষায় আছে। এবং সেখানে তাকে সে মানে কি বলছে, সেখানে যে আমি নিজেকে সেখানে সম্পৃক্ত করতে পারলে সে মানে আনন্দিত হবে। ওনার বক্তব্য, হ্যাঁ, উনি তার মানে হচ্ছে যে উনি মানে এদেশে আরেকটি সমস্যা বা আরেকটি সমস্যা না, টার্গেটটা ফুলফিল হয় না। এটা কি টার্গেটটা? 75-এ বঙ্গবন্ধু শেখ মুজিবকে মারা হলো, তারপরে উনি স্বাধীন করার পরে অনেকদিন স্বাধীন ছিলেন। আপনারা জানেন ফ্রিডম পার্টি করা, দেশে যা ইচ্ছা তাই করা, বিভিন্ন বিদেশে সুযোগ সুবিধা নেওয়া, নানাবিধ চমৎকার ছিল। তো সেই ক্ষেত্রে আবার 7ই নভেম্বরও একটা ঘটনা ঘটলো, আপনারা জানেন যে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা হলো। সেই বিষয়ে বা উনি অনেক সময় বলেছেন মুক্তিযোদ্ধাদের হত্যার বিষয়ে কিন্তু উনি ব্যথা প্রকাশ করেছেন, ব্যথিত হয়েছেন, সেটাও প্রকাশ করেছেন। এখন ঘটনা হচ্ছে যে বিপ্লব তো বারবার হয় না, 2024-এ যে বিপ্লব হয়েছে ওনাদের ওই 1975-এ বা ওই মুক্তিযুদ্ধের সেই সেনা পরিষদের সেই পরিকল্পনার যে ধারাবাহিকতা, সেই পরিকল্পনার ধারাবাহিকতায় এখানে যারা আসে মূল লোকরা কিন্তু সিনে থাকে না, যারা এটার মাস্টার প্ল্যান করছেন বা যারা মানে ইন্টারেস্টিং গ্রুপ, তারা কিন্তু কখনো বিএনপির একটা নাম দিয়ে তার ভিতরে ঢুকে যাচ্ছে, কখনো শেখ মুজিবুর রহমানের ব্যর্থ রাষ্ট্রনায়ক বানানোর জন্য জাসদ তৈরি হওয়ার পরে জাসদের ভিতরে ঢুকে তাদেরকে প্যাট্রোনাইজ করতেছে। আজকের যে আমির কি নাম আমাদের, উনি বলতেছে আমি জাসদের সাথে ছাত্রের সাথে বিয়ে ছিলাম। এখন তার মানে হচ্ছে যে শেখ মুজিবের বিরুদ্ধে বা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল অল টাইমে শত্রু বন্ধু, সেই থিওরিতে তারা ছিলেন। এখন ঘটনা হচ্ছে যে 2024 সালে এরকম একটা বিপ্লব হলো, আওয়ামী লীগ তো সবসময় স্বাধীনতার বিরুদ্ধে বা পাকিস্তানের শত্রু, সেই আওয়ামী লীগের সরকারের পতন হলো, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের কন্যা শেখ হাসিনা এদেশ থেকে তাকে চলে যেতে হলো, চলে যায়নি, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বা তাকে পাঠিয়ে দেওয়া হলো। তার একটা কথা বারবার কিন্তু বলে যে পালিয়ে গিয়েছে, হ্যাঁ, আমরা কিন্তু সেই পালিয়ে যাওয়াটাকে তাকে সেফ জোনে দিয়েছে আমাদের দেশের সেনাবাহিনী, সরকারের মহামান্য রাষ্ট্রপতি বা সংশ্লিষ্ট বাহিনী যারা আছেন। তা এখন তাহলে কি হলো? তাহলে তাদের 2024 সালের এই বিপ্লব সফলতা পায়নি। এখন তাদের সফলের জন্য কি দরকার ছিল? তাদের সফলের জন্য দরকার ছিল বাংলাদেশটাকে নতুন একটি দেশে রূপান্তর করা, সেই দেশের একটা সংবিধান তৈরি করা,
সেই দেশের একটা মানচিত্র আবার নতুন করে তৈরি করা, সেই দেশের একটি পতাকা নতুন করে তৈরি করা, সেই দেশের জাতীয় সঙ্গীতটা তৈরি করা, যে নিয়ে আজকে জাতীয় সঙ্গীত নিয়ে কথা হচ্ছে। আপনারা দেখেন জিয়াউর রহমান মহোদয়ের সময়ও জাতীয় সঙ্গীত নিয়ে একটি পরিকল্পনা হয়েছিল, তারা পরিবর্তন করতেও চেয়েছিল জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত হয়েছিল এবং তারা সেটাকে নির্বাচন করেছিল যে কোনটা সঙ্গীত। আর জাতীয় পতাকার বিষয়ে ছিল তখন জাতীয় পতাকার মধ্যে তরবারি দেওয়ার কথা ছিল, এটা অনেকেই ইতিহাসটা জানে না। তাহলে রাষ্ট্রের প্রধান কে ছিল? জিয়াউর রহমান। এই অপকর্ম ওনার সাথে প্রধানমন্ত্রী কে? বিশিষ্ট রাজাকার শাহ আজিজ। সরকারের মধ্যে তো দেখেন সরকারের মূল জায়গায় মন্ত্রী থাকে একজন, দপ্তরটা চালায় তো সচিব বা সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা। রাষ্ট্রপতি উনি মহামান্য রাষ্ট্রপতি, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছেন, অ্যাডমিনিস্ট্রেশন চালায় কারা? তখন কি হয়েছে? তখন এই ভিতরে মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা রিয়াকশন শুরু হয়েছে, তারা এটার বিরুদ্ধে গেছে, জিয়াউর রহমানের বিরুদ্ধে গেছে। হত্যা করছে আগে জিয়াউর রহমান, উনি একজন মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডার বলেন, আমরা ফোর্সের সবাই জানি আমরা। তার আবার তাকে আবার ই করার জন্য তারে হত্যার দায় আবার অন্য সেক্টর কমান্ডার ও মুক্তিযোদ্ধার কোন রাজাকার, কোন জামাতের নেতা, কোন আল বদর আল শামস কাউকে হত্যা করা হয়েছিল? কেউ বিচারের সম্মুখীন হয়েছিল না, এত বছরে হয় নাই। এইবার কি তাই হবে? এবারও তাই হবে না, কারণ সাধারণ ছাত্র ছাত্রীর নাম দিয়ে জিনিসটা বললে সবার ঘাড়ে পড়ে। সাধারণত আমরা সবাই তাদেরকে ব্যবহার করা হয়, তাদের ব্যানারটা ব্যবহার করে যে পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনাটা সাকসেস হয় নাই। এখন সেটাকে সাকসেস না হওয়ার কারণে এখন তাদের পরবর্তী যে স্টেপ গুলো, সেই স্টেপের একটি অংশ হচ্ছে মেজর ডালিমকে আবিষ্কার করা, পুনরাবিষ্কার করা এবং তার বক্তব্য দিয়ে কি বোঝানো হচ্ছে আবার ঠিক যে শেখ মুজিব কত খারাপ ছিল, আওয়ামী লীগ কত খারাপ ছিল, তারা দেশটাকে কি করেছে, অমুক করছে। মানে এখন হচ্ছে মানে আওয়ামী লীগ আজকের থেকে খারাপ না, আগের থেকেই ছিল, দেখো এরা এত খারাপ। মানে আওয়ামী লীগকে খারাপের জিনিসটাকে ইস্টাবলিশ করে তার মানে স্বাধীনতা বিরোধী সেই জামাত দিককে আবার রিস্টাবলিশ করতে চায়। এখন বলতে পারেন এটা কিভাবে সম্ভব? এখানে একটু ব্যত্যয় হয়েছে, সেটা হলো 1975 সালে যেটা ঘটেছে এবার সেটা ঘটেনি। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে দেশটাকে যা ইচ্ছা তাই করা সম্ভব হয়েছে, কারণ সাধারণ মানুষের মনই ভেঙে গেছে, যেখানে মুজিবুর রহমানই নাই। ঠিক সেই পরিকল্পনা এবারও জামাত, পাকিস্তান চক্র বা তাদের বন্ধুরা ছিলেন। এখন তাদের এইবার আমাদের মনে হয় যে যেহেতু শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি, তাহলে তাদের এই মিশনটা সাকসেস না হবে, সেই জন্য তারা চতুর্থ বিপ্লবের দিকে যাচ্ছে। আর বাঙালিদের যে বিষয়টা হচ্ছে যে আপনাদের বারবার যে ধোকার মধ্যে পড়ছেন, সেই জায়গা থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে এবং দেশপ্রেমটা আপনাদের সকলের ঊর্ধ্বে উঠে আগে দেশপ্রেমটা জাগাতে হবে। এখন চতুর্থ বিপ্লবের আলোচনা অনেক দীর্ঘায়িত করে ফেলেছি, আমরা সংক্ষেপে চলে আসবো। আমরা আপনার কাছে জানতে চাইবো যে এখন যে এই যে মেজর ডালিম যে আলোচনা করলেন, বক্তব্য রাখলেন, হ্যাঁ, এতে করে আসলে আমি যতটুকু জেনেছি এবং বুঝেছি যে উনি জাতিকে একটি মিথ্যা তথ্য, মিথ্যা ইতিহাস শুনিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছেন এবং অলরেডি করেছেনও, যার ধারাবাহিকতা আমরা ইতিমধ্যে 24-এর যে অভ্যুত্থান বলি আমরা, এটা আসলে আমরা অভ্যুত্থান বলবো না, এটা একটি জঙ্গি আগ্রাসন বলবো, এটা জঙ্গি উত্থানের একটা বিষয় বলবো, যেটা ধারাবাহিকতা আমরা বিগত তার বক্তব্যে আমরা যেটা রেশ পেয়েছি যে 25 বছরে তারা একটা হিসাব করেছিল, সেখান থেকে আমরা এটা মনে হয় যে এটার সাথে সম্পৃক্ত। তো আমরা এখন আমাদের দেশের যারা নতুন প্রজন্ম আছে এবং বাংলাদেশে যারা বাংলাদেশকে ধারণ করে, যারা 71কে ধারণ করে, তাদের উদ্দেশ্যে আমরা কি মেসেজ দিতে পারি যে এখন যে তারা যে একটা চতুর্থ বিপ্লবের কথা চিন্তা করতেছে, এটাকে আমরা কিভাবে নিতে পারি এবং সেটাকে কিভাবে আমরা সেটাকে প্রতিহত করার একটা জায়গা তৈরি করতে পারি, এই বিষয়ে আমরা আপনার ধারাবাহিকতা আসছে চতুর্থ বিপ্লব, যেটা আপনি মনে কিছু করেন না, অলরেডি চতুর্থ বিপ্লবের কাজ চলে। কারণ আপনারা জানেন যে এই যে সম্প্রতি যে ঘটনাটা ঘটল, এর প্রথম আক্রোশ বা আক্রমণ শিকার হলো কারা? এখানে যারা বাংলাদেশে যারা ধারণ করে না, এখানে আপনার সেই
মেজর ডালিমদের সেই সেনা পরিষদের দিকে ফিরে যেতে হবে, মানে তাদের সেই সিনসিনারির দিকে ফিরে যেতে হবে। সেই সময়ের শত্রু যারা ছিল, এখনকার শত্রু হচ্ছে কারা, যারা জয় বাংলা বলে। জয় বাংলাটা কি? মহান মুক্তিযুদ্ধের স্লোগান। যারা শেখ মুজিবকে ভালোবাসে বা তাকে পছন্দ করে, তারা কারা? শেখ মুজিবকে, তিনি হচ্ছে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। তার মানে মুজিবের নাম বললে ওটাকে দালাল বা যে কোনো একটা তকমা দিয়ে আপনি হিট অ্যাটাক করবেন। এরপরে হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগটাকে, আওয়ামী লীগ হলেই তাকে মারতে হবে, কারণ এই আওয়ামী লীগ হচ্ছে সেই সংগঠন যে নির্বাচন করে জিতে বেশি আসন পেয়েছিল, যার কারণে পাকিস্তান নামক রাষ্ট্র থেকে সরে এসে বাংলা নামক একটা রাষ্ট্রে জন্ম হয়েছিল। এই জন্য এই নামটাও খুব বাজে নাম। এটা মোট কথা যে পাকিস্তানকে যে যে কারণে ডিস্টার্ব হয়েছে, পাকিস্তানের সব ব্যক্তি বলেন, দল বলেন, সংগঠন বলেন, সবকিছু মুছে ফেলতে হবে। তারপরে শুরু হয়েছে কি, সেই মুছে ফেলে ৭১-এর কারণে একটা রাষ্ট্র হয়েছে, এই রাষ্ট্রকেও মুছে ফেলতে হবে, কারণ এই রাষ্ট্রের সংবিধান আছে ৭২, এই সংবিধান মুছে ফেলতে হবে। আপনি আগেও বল, তার মানে হচ্ছে কি, এটা চতুর্থ বিপ্লবের কাজ চলছে। এখন চতুর্থ বিপ্লবের কাজ চলতে গেলে কি করতে হবে? ৭২ থেকে ৭৫-এর চালাইতে গেলে আমাদের কি করতে হবে, না তাদেরকে কি করতে হবে? এখন আপনারা জানেন যে ৭৫ সালের পরে একটি দল গঠন হয়েছিল, জাগদল মাধ্যমে। পরবর্তীতে সেই দলের নাম চেঞ্জ করে হয়ে গেল বিএনপি, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপির প্রতীকটা হলো কি? ধানের শীষ। ধানের শীষ কার প্রতীক ছিল? মৌলানা ভাসানীর প্রতীক ছিল। তার মানে দেখেন যে মৌলানা ভাসানীকে, উনি কে ছিলেন? উনি ৭০-এর নির্বাচনে নিজে আলাদাভাবে নির্বাচন করে ভরাডুবি হয়েছিলেন, কোথাও না জামানত ছিল না, কিন্তু বাঙালিদের বিভিন্ন আন্দোলন সংগ্রামী ছিলেন। বঙ্গবন্ধু সম্মান করতেন বা সবাই সম্মান করতেন, বা তাদেরকে উনাকে ন্যাপ মুজাফফর, কমিউনিস্ট পার্টি, যারা কমিউনিস্ট পার্টি যুদ্ধে সরাসরি ছিল। কিন্তু মৌলানা ভাসানীর দলের অনেকেই কিন্তু মুক্তিযুদ্ধের মধ্যে থেকেও মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মান্নান ভূঁইয়া। আপনি যদি যুদ্ধাপরাধ যাদেরকে বলেন সেই সংজ্ঞা যদি হয়, তাহলে মান্নান ভূঁইয়াকে মুক্তিযোদ্ধা বলতেছেন, তাহলে যুদ্ধাপরাধীর সংজ্ঞা চেঞ্জ করতে হবে। নরসিংদীতে খবর নেয়, সেই মান্নান ভূঁইয়া ছিলেন ভাসানী ন্যাপের লোক। এটা ইতিহাস আজকে নতুন প্রজন্মের কাছে আমরা কিছু বলি না বা আমরা জানি না। এই জন্যই বলছি যে ভাসানী, উনার গ্রুপটাও তো ছিল, তাহলে কার? উনি যে নাম দেওয়ার পরে যে দলটি হলো, সেই দলে উনার ই করলেন, উনার প্রতীকটাকে উৎসর্গ করে দিলেন। তা সেই প্রতীকটাকে কাকে উৎসর্গ করে দিলেন? কাকে খুশি করার জন্য? পাকিস্তান খুশি করার জন্য। এখন পাকিস্তান কার বলয়ে? তখন বাম বলয়ের মধ্যে আওয়ামী লীগ ছিল হচ্ছে রাশিয়ান বলয়ের, মানে বাম তো দুইটা বলে, একটা চাইনিজ বলয়, একটা রাশিয়ান বলয়। এখন উনি ছিলেন চাইনিজ বলয়ের মধ্যে। এই যোগসূত্র গুলো দিবেন। এখন যাই হোক, পাকিস্তানকে ধ্বংস মানে ভাঙতে হলে বা রাজনৈতিক ভাবে করতে হলে নির্বাচন দরকার ছিল, যেটা ৭০-এর নির্বাচন। আর এখন যদি আমাদেরকে করতে হয়, তাহলে এরকম রাজনৈতিক ভাবে আমাদেরকে আগাইতে হবে। ৭৫-এর পরবর্তী যেটা সম্ভব হয়েছিল বিএনপি নাম সংগঠন গঠনের মাধ্যমে। তারপরে দীর্ঘদিন পরে বিএনপিও বুঝে গেছে যে জামাত কি খেলটা খেলছেন, বা জামাতও বুঝে গেছে যে বিএনপি দিয়ে তাদের পারপাস সার্ভ হবে না। এই জন্য ইতিমধ্যে আপনারা দেখবেন যে ছাত্রদের মধ্যে থেকে আমাদের অলরেডি কিন্তু দুইটা দল রেজিস্ট্রেশন হয়ে গেছে, আপনারা জানেন। হ্যাঁ, কি একটা পার্টি আর একটা কি অধিকার হয়েছে, যেখানে শিবিরের সাবেক ছাত্র নেতারা শিবিরের, আর তাদেরই মতাদর্শের যারা আছে আবার যে কি অধিকার পার্টি আছে। এখন তার মানে তাদের পারপাস সার্ভ করার জন্য কিন্তু নতুন পার্টি অলরেডি দূরে দাঁড়ায় গেছে। এখন যদি জামাত নির্বাচন নাও করে, জামাত নাও থাকে, তাতে সমস্যা নেই, তাদের পারপাস সার্ভ করার মতো পার্টি এখন আছে। এখন এই পার্টি, এই পারপাস সার্ভ করার জন্য যে কাজটা করতে হবে, সেই কাজটা করার জন্য এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে যে বিএনপিকে, বিএনপির ইমেজ নষ্ট করে ফেলতে হবে। এটা কিন্তু চতুর্থ বিপ্লবের একটা অংশ। এটা তাদের অ্যাজাম্পশন, তাদের না, এটা প্ল্যান। এখন সেই কাজটা চলছে যাতে বিএনপিকে ডিস্ট্রয় করে দিতে হবে। কিন্তু বিএনপিতে আপনারা কি বুঝি না বুঝি আমরা,
মুক্তিযুদ্ধের পক্ষের কিন্তু প্রচুর লোক আছে। না, বিএনপি তো এবং জিয়াউর রহমান উনিও তো একজন মুক্তিযুদ্ধের না। তার আপনি যেমন মেজর হাফিজ বিন কথা বলবেন, উনি মুক্তিযুদ্ধ, ওনার যে ভূমিকা, ওনার বাবা কি ছিলেন? ওনার বাবা ছিলেন এমএনএ। শামা যে আমাদের ওবায়দুল ওবায়দুর রহমান কি ছিলেন? এমএনএ ছিলেন, তাই না? অনেকে আছেন মির্জা আব্বাস সাহেব আছেন, বা আজকে আমাদের ছাত্রলীগের সাবেক নেতা ফজলুর রহমান উন্ডা, বা এরকম অনেকে আছে। এবং ঘটনা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে উন্ডা ওনাদের বীজ অনেক আগে ঢোকাইছেন, পাকিস্তানি বীজ, কিন্তু বাঙালি বীজও তো আছে। সেই বাঙালি বীজ আর পাকিস্তানি বীজের মধ্যে যে দলে পাকিস্তানি বীজ স্ট্রং থাকবে, সেই দল পাকিস্তানি বীজের বীর্যপাত দুষ্ট পাবে। আমার মনে হয় যে এখন মনে হয় যে আওয়ামী লীগের মধ্যে পাকিস্তানের লোক আছে, সেটা থেকে সরে আসছে বিএনপি এখন। না, এখন হচ্ছে যে বিএনপি কে পচায়, এখন বিএনপির দরকার নাই তো। ওই সময় একটা দল দরকার ছিল ৭৫ পরবর্তী, জিয়াউর রহমানকে ঘাড়ে বন্ধু রেখে সেটা হয়েছে। এখন হচ্ছে যে প্যাট্রোনাইজ করার সমস্যা নেই তো। এখন স্বয়ং সম্পূর্ণ অর্থনীতিতে বিভিন্ন ক্ষেত্রে খামার, তারা এই পার্টির পিছি পিছি ছেলে পেলেরা বা এরা টাকা পাবে কোথায়? পার্টি তার মানে ফান্ড, এটা হচ্ছে তাদের অংশ, মানে তাদের টিম দাঁড়িয়ে গিয়েছে। এখন বিএনপি কে তারা মনে করেন বিএনপি কনভার্ট হয়ে যাবে, বিএনপি কে আর তাদেরকে দরকার নেই। এখন বলতে পারেন যে বিএনপি কে কারা কিনলো কনভার্ট। আওয়ামী লীগের মধ্যে যেমন জামাতের যে এজেন্টরা ছিল, তারা যেমন আওয়ামী লীগকে পচাইছে। ছাত্র শিবিরের যে সমস্ত ছেলেপেলে যারা ছাত্রলীগে ঢুকে হেলমেট বাহিনী বা নানা অপকর্ম যাই করুক, দোষটা করবে তো ছাত্রলীগের উপরে। ঠিক ওই গ্রুপরা যারা ছাত্র দলের মধ্যে আছে, তারা আকাম কুকাম যা করতেছে সকল কিন্তু ছাত্র দল বিএনপি তাদের উপর, ছাত্র দলের উপর বড়টাই তো বিএনপি। ঠিক সেই একই কায়দা চলছে, যেভাবে ৭২ থেকে ৭৫ আওয়ামী লীগ ছাত্রলীগের মানে ই করা হয়েছিল, কালার করা হয়েছিল, এখন বিএনপি কে সেইভাবে কালার করা হচ্ছে। এখন সময়ের পরিবর্তনে যেহেতু শুভবুদ্ধির উদয় হচ্ছে, দেশ ও জাতির স্বার্থে আমাদের কাছে মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং লালন করে যারা, সেটা সংগঠন হোক আর ব্যক্তি পর্যায়েই হোক, এই মানুষগুলো যে যেখানেই থাকুক, তাদের এই চেতনাবোধের জায়গাটা শানিত হচ্ছে এবং তারা এক হবে। আচ্ছা, আমরা আলোচনা সংক্ষেপে আসিয়া অনেক কথা বললাম। এখন সর্বশেষে আপনি দর্শকদের উদ্দেশ্যে এবং যারা বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযুদ্ধকে ধারণ করে, ৭১কে ধারণ করে, বাংলাদেশকে ধারণ করে, এবং মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, তাদের উদ্দেশ্যে এই যে একটা মেসেজ দিল তাদের চতুর্থ বিপ্লব, এটাকে প্রতিহত করার জন্য কিছু করণীয় আছে কিনা এ বিষয়ে একেবারে স্পষ্ট কিছু কথা আপনাদেরকে বলা দরকার। যদি আমরা বাংলাদেশকে ওন করি, তাহলে মুক্তিযুদ্ধকে ওন করি। অবশ্যই মুক্তিযুদ্ধকে যদি ওন করি, তাহলে শেখ মুজিবকে ওন করি। আবার শেখ মুজিবকে যদি মুক্তিযুদ্ধকে যদি ওন করি, তাহলে মুক্তিযুদ্ধের পরিচালনাকারী সরকারকে ওন করি। সুতরাং কি কি দল করি সেটা বিষয় না, কিছু কিছু বিষয় নিয়ে আমাদেরকে একটা আওয়ামী লীগের সাথে স্বাধীনতার পরে বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, অন্য পার্টি তো হয়েছে জন্ম, কিন্তু রাজনৈতিক দিক দিয়ে আপনার মতে বা প্রত্যেক দলের একটা আলাদা ম্যানিফেস্টো থাকে। কিন্তু কিছু কিছু বিষয় যখন আপনি আওয়ামী লীগের উপর আঘাত করবেন, তখন কিন্তু মুক্তিযুদ্ধের ওই পাকিস্তানিদের সেই সূত্রের সাথে আপনার সূত্র মিলে যায়, তার মধ্যে শত্রু আওয়ামী লীগ। এই ক্ষেত্রে আওয়ামী লীগ যারা করবে, তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে চিন্তা চেতনা নীতি আদর্শ নিয়ে আওয়ামী লীগ গঠিত হয়েছিল, সেই জায়গাটা আপনাদেরকে ফিরে যেতে হবে। আর হচ্ছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, আওয়ামী লীগ, এই যে শব্দগুলো পাকিস্তানিদের শত্রু, পাকিস্তান যাদেরকে শত্রু মনে করে বা যাদেরকে ঘৃণা করে, মানুষের মধ্যে অপপ্রচার ছাড়া, এই বিষয়গুলো আপনার দল ভিন্ন থাকলেও এই বিষয়ে আপনি কখনোই পাকিস্তানিদের মতো বিরোধিতা করতে পারবেন না। কারণ কি, আপনি ইতিহাস বা আওয়ামী লীগকে বাদ দিয়ে ইতিহাস ইয়ে করতে পারবেন না। কারণ প্রথম সরকার গঠন করেছিল আওয়ামী লীগের এমপি, পাকিস্তান জাতীয় পরিষদ, আপনি আওয়ামী লীগ বাদ দিবেন কিভাবে? ইতিহাস বাদ দিবেন কিভাবে? পাকিস্তান, ভারত, এই যে বিষয়গুলো, এইগুলো হচ্ছে একটা মানে খুব কুটচাল। আমরা মনে করি যে হ্যাঁ, মুক্তিযুদ্ধের পক্ষে যারা, সেটাও তাদেরকে প্রমাণ দিতে হবে। শুধু আপনি বিএনপি করবেন, আওয়ামী লীগ করবেন, জাতীয় পার্টি করবেন, প্রত্যেক দলকে আমাদের অনুরোধ থাকবে যে মুক্তিযুদ্ধের সপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং লালন করে যারা, সেই ধরনের লোকদেরকে বা সেই ধরনের মানুষদেরকে আপনারা আপনাদের প্রত্যেকের দলীয় পদে পদায়ন করেন। আগামীতে যে নির্বাচন, জাতীয় পর্যায়ে বলেন বা স্থানীয় পর্যায়ে, প্রত্যেক জায়গায় এই ধরনের লোকদেরকে, যারা স্বাধীনতা বিরোধী, এদের পরিবারের সদস্য কাউকে আপনারা
মনোনয়ন দিবেন না। সরকার দল, বিরোধী দল যারাই থাকুক, প্রত্যেকেই মুক্তিযুদ্ধের সপক্ষে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী, লালনকারী থাকতে হবে। আর নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য সময়োপযোগী পদক্ষেপ নেবেন। সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, ওয়ার্কার্স পার্টি হোক, জাসদ হোক, কমিউনিস্ট পার্টি হোক, বাসদ হোক। মোট কথা, আপনারা জানেন যে স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি বিরোধিতা করেছে জামাত। জামাত এবং তাদের সমমনা যারা রাজনৈতিক দল আছে, এর বাইরে যারা আছেন, তাদের সকলকে অনুরোধ করবো আমরা যে আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষে কিছু বিষয়, মুক্তিযুদ্ধের আদেশের কিছু বিষয় এই ক্ষেত্রে আপনাদের এক হতে হবে। যে আমরা কোনো মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনো পরিবারের সদস্যকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ লালন না করে এরকম কোন লোককে আমরা আমাদের দলের কোথাও আমরা পদায়িত করব না এবং আমরা কোনো জনপ্রতিনিধি হিসাবে মনোনীত করব না। এই বিষয়টা আপনাদেরকে আমাদের অনুরোধ থাকবে। আর যে বিষয়টি নিয়ে পরিষ্কার বলতে চাই, আপনার মেজর ডালিম বলেন, অর্বাচীন সাংবাদিক ইলিয়াস বলেন, জামাতে ইসলাম বলেন, স্বাধীনতা বিরোধী যত অপশক্তি বলেন, তাদের রাতের আধারে তারা সব এক এবং তাদের পরিকল্পিতভাবে তারা বিভিন্ন মিশন করার জন্য, আপনারা যা দেখছেন এটা বিক্ষিপ্ত কোনো ঘটনা না, এগুলো ওদের সাজানো এবং এর পরবর্তীতে আরো কিছু আসবে। আর আপনারা শুধু ফেসবুকে একটা একটা দেখবেন আর লাফালাফি করবেন না। সকল দল মিলে যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছেন, আপনাদেরও ভেতরে একটি ইউনিটি থাকতে এবং একটা পরিকল্পনা করতে হবে বাংলাদেশের স্বার্থে, দলের বা নিজের স্বার্থে না। তাই আপনারা সবাই ভালো থাকবেন। কিছু কিছু বিষয় আলোচনা না করলেই নয়। জাতির পিতা হিসেবে মেজর ডালিমের কিছু কথা, এটা খুব ঘৃণিত কথা। উনি জানেনই না যে জাতির পিতা কি, জাতির পিতা কি হয়, কোথায় আছে, উনি কিছুই জানেন না। ভারতে যা আছে সেটা, ওই ভারতে কে আছে? মহাত্মা গান্ধী ভারতের জাতির পিতা। উনি যে উনি আমেরিকার মহাদেশে থাকেন, আমেরিকার জাতির পিতাকে উনি চিনেন না, জানেন না। আফ্রিকার কে আছে জানেন না। জাতির পিতা প্রশ্ন উনি যে কথাগুলো বলেছেন, এগুলো হচ্ছে উগ্র এবং জঙ্গি কথাবার্তা এবং একটা বদমাইশি কথাবার্তা, মৌলবাদী কথা। ভারত যেটা আছে সেটা আমাকে করতে হবে। এখন উনের যদি হয় তাহলে মেজর ডালিমের বাপকে অস্বীকার করতে হবে, কারণ তার বাপ ভারতে জন্মগ্রহণ করেছিল এবং ভারতের নাগরিক ছিল। সুতরাং মেজর ডালিম যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা ভারতের বিরুদ্ধে কথা বলতে হয়, মুক্তিযুদ্ধের নিয়ে তার কোনো প্রশ্ন থাকে, সর্বপ্রথম তার বাপের সে জারজ সন্তান হয়ে যাবে তার বাপকে অস্বীকার করলে। সুতরাং সেইটা পরিষ্কার করতে হবে, কারণ তার বাপ ভারতে জন্মগ্রহণ করেছে। সুতরাং ভারতের বিরুদ্ধে আপনি বাবার বিরুদ্ধে কথা বলতেছেন, আবার বাবার পরিচয় দিচ্ছেন, এটা হতে পারে না। ভারত একটা আলাদা রাষ্ট্র, আমরা একটা আলাদা রাষ্ট্র। আমার মুক্তিযুদ্ধে যারা আমাকে সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই আমরা বন্ধু ভাববো, আর যারা আমার সহযোগিতা করে নাই তাদেরকে আমরা শত্রু ভাববো। যদি সেই শত্রু তার অপরাধ, ভুল ত্রুটি ক্ষমা চায়, সেক্ষেত্রে বাঙালি, এই বাংলাদেশের মানুষ, বীর বাঙালি বিবেচনা করে দেখতে পারে। এই রাস্তা খোলা আছে, ছিল এবং থাকবে। সুতরাং সবাইকে বলতে চাই, এই যে মেজর ডালিম বলেন, বিভিন্ন ওই জয় বাংলার লোক বলেন, আওয়ামী লীগের বিভিন্ন যে ক্লু তৈরি করে মানুষের উপরে আক্রমণ, আগ্রাসন হচ্ছে, এখন কিন্তু আপনাকে আমরা কি বলি, ইয়ে চলছে, মব জাস্টিস চলছে, সেটা ঠিক আছে। এখন কিন্তু ফ্যাসিস্ট বলতেছে, ফ্যাসিস্ট চলতেছে না, এখন তো টেরোরিস্টরা চলছে, সন্ত্রাসীবাদ। সুতরাং কার সন্তান কি কি সেটা আমার দেখার বিষয় না। সন্তান, আমাদের সন্তানরা ভালো থাকুক, দেশটা ভালো থাকুক। আমরা চাই না যে আমার সন্তান আবার কারো সন্তান শিবির করে বলে তাকে আপনি মারবেন, মেরে ফেলবেন। আমরা সংঘাত চাই না। আজকে যে জায়গাটা নিয়ে গিয়েছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিয়েছেন, কারণ ছাত্র শিক্ষকের উপর আক্রমণ করছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। বলতেছেন 15 বছর, এই 5 মাসে ধ্বংস করে দিয়েছে, তারপরে ধ্বংস করেছেন। এর কদিন পরে সন্তান পিতা মাতাকে পিটাবে, কে কিছু বলার থাকবে না, সম্মান কোথাও নাই। এই যে আমাদের যে সর্বনাশটা ঘটিয়েছে, এর থেকে উত্তরণ হতে হলে আমাদের অনেক সময় লাগবে, আমাদের অনেক ক্ষতি সাধিত হয়ে গেছে ইতিমধ্যে। এখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ খারাপ, কারণ বাংলাদেশের মিল ইন্ডাস্ট্রি জ্বালায় পোড়ায় দিচ্ছে। মোট কথা হচ্ছে বাংলাদেশকে আবার ধ্বংসলীলা স্তূপের তৈরি করতে হবে, অর্থনৈতিকভাবে ধ্বংস করতে হবে। এই যে নীল নকশা, এটা আপনাদেরকে বুঝতে হবে। সুতরাং আগামী যে আশা করি আগামীতে সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক এবং সেই নির্বাচনে আবার যেটা সরকার আসবেন
সেই সরকার অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষে হতে হবে এবং বিরোধী দলে যারা থাকবেন তাদের মুক্তিযুদ্ধের সপক্ষে হতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাঙালি। ধন্যবাদ মেহেদী হাসান আপনাকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা অংশগ্রহণ করার জন্য। আমরা পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসব এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরো বিস্তর আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকেও। প্রিয় দর্শক, আজকে আমরা এই যে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, এই আলোচনার প্রেক্ষিতে আমরা এটাই বুঝতে পারলাম যে আজকে যারা 24 জুলাইয়ের বিপ্লবের কথা বলছে, মূলত ডালিম এবং ইলিয়াসের যে আলোচনা হয়েছে সেখান থেকে বোঝা গেল যে জুলাই আগস্টের সেই বিপ্লবটি ব্যর্থ হয়েছে, যার কারণেই তারা আরেকটি নতুন করে আবার বিপ্লবের চিন্তা করতেছে। সুতরাং আমরা সেই বিপ্লবের বিষয়ে সজাগ থাকব, আমরা আমাদের সন্তানদেরকে সজাগ রাখবো এবং তাদেরকে আমরা সেভাবেই টেক কেয়ার করব।